হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে মধ্যরাতের শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি দ্যুতি, সারাবেলা টিভি থেকে। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন সালমান বৃশ্চিক এবং সজীব আনোয়ার ভাইয়া আছেন আমাদের সাথে ফিনল্যান্ড থেকে। এবং সালমান আমাদের সাথে যুক্ত আছে বাংলাদেশ থেকে। আজকে আমাদের লাইভের টপিকটা হচ্ছে কালচার, সমাচার, একাল সেকাল, দেশ বিদেশ। তো আজকে আমরা আমাদের অতিথি আনোয়ার সজীব ভাইয়ের সাথে এবং আমার প্রিয় বন্ধু সালমানের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আর সময় নষ্ট করে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথমেই আমাদের প্রিয় অতিথি আনোয়ার ভাইয়াকে আমি বলবো, আপনি আপনার পরিচয় দিয়ে আপনার যে মতগুলো সেগুলো আমাদের সাথে শেয়ার করুন। হ্যালো এভরিওয়ান, আমি সজীব। আমার পুরো নাম হচ্ছে সজীব সরকার। আমি বর্তমানে ফিনল্যান্ডে বসবাসরত অবস্থায় আছি। তো আমি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা কোম্পানিতে আছি, জব করতেছি। আম, এই তো আমি ফিনল্যান্ডে আছি 5 বছর যাবত। 5 বছর। হুম। আচ্ছা, ফিনল্যান্ডে 5 বছর যাবত আছেন এখন। আম, আপনার আমাদের কালচার এবং সমাচার নিয়ে চিন্তা ভাবনাগুলো যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আর আচ্ছা। বর্তমান সময়ে জেনজি জেনারেশন তো আমরা সবাই দেখছি, আমরা ওদের সম্পর্কে ধারণা রাখছি, ধারণা তৈরি হচ্ছে ওদের সম্পর্কে, এবং কিছু ল্যাকিংস বা তাদের ভালো গুণ তাদের খারাপ গুণ নিয়ে আপনার যদি কোনো কথা বলার থাকে বা আপনার নিজস্ব কোনো মতবাদ থাকে, আপনি প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন এবং আশা অবশ্যই। করছি আপনি শেয়ার করবেন। জি। কালচার, সমাচার, একাল সেকাল কিংবা দেশ বিদেশ, আমাদের হুম হুম সংস্কৃতি। আমি যতটুকু বুঝি, প্রথমে আমি শুরু করবো হচ্ছে সংস্কৃতি বলতে আমরা কি বুঝি বা কালচার বলতে কি বুঝি। হুম কালচার বুঝে গিয়ে হচ্ছে একটা ফ্লো বা কিংবা একটা মাধ্যম, যে মাধ্যমটা উম, পরিবর্তনশীল, যেটা কিনা হুম আপনি হুম 10 বছর 20 বছর একটা কালচার মানুষ নিজের মধ্যে রাখে, তারপর এটা আবার পরিবর্তন হয়। তো আমার আমার কথা হচ্ছে আমরা যে কালচারে বড় হয়েছি, আমাদের যে কালচার, আমি বিশ্বাস করি হচ্ছে সালমান ভাই কিংবা আপনিও বোধ হয় আমাদেরই কালচারই। তো আমাদের জি। কালচারের সাথে বর্তমান কালচার কিংবা আমাদের পিছনের যে জেনারেশন, তাদের মধ্যে দূরত্ব কিংবা এটা কি একইভাবে চেঞ্জ হচ্ছে কিনা, মানে আমাদের সাথে আমাদের বাবা মায়ের যে দূরত্ব কিংবা আমাদের সাথে আমাদের বাচ্চাদের যে দূরত্ব, সেটা কি একই ফ্লোতে চেঞ্জ হচ্ছে, নাকি এটা কি অনেকখানি অনেক বিশাল একটা পার্থক্য নিয়ে চেঞ্জ হচ্ছে, সেটাই আজকের বিশাল আমাদের। একটা পার্থক্য নিয়ে চেঞ্জ হচ্ছে এবং একটা জেনারেশন গ্যাপের কারণেও দেখা যাচ্ছে যে আমরা বাচ্চা কাচ্চারা, মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো যে অনেক সময় বাচ্চা কাচ্চারা কি বাবা মার কাছে সেই স্পেসটা পায় না, যে তারা তাদের মানসিকতা, তাদের মানসিক যে অবস্থাটা, সেই অবস্থাটা তারা এক্সপ্লেইন করতে পারে না বাবা মার কাছে এবং বাবা মা বুঝতেও পারে না। বাবা মা একটা সময় শাসন করতে করতে দেখা যায় যে সেই শাসনটা একটু এক্সট্রিম পর্যায়ে চলে যায়, কিন্তু সেই সময়টাই আমাদের একটা সাপোর্টের প্রয়োজন পড়ে, যে জিনিসটা বাবা মারা বোঝে না। হুম। তো এই বিষয়ে আপনার বাবা মাকে নিয়ে যদি কিছু বলার থাকে। আসলে আমার বাবা মা দুজনে হচ্ছেন, আমার বাবা ছিলেন হেডমাস্টার এবং আমার মা ছিলেন গিয়ে হচ্ছে শিক্ষিকা। তো হুম হুম সেটা বলতে গেলে মানে আমি এমন একটা পরিবারে বড় হয়েছি। আমার বাবা মায়ের সাথে আমাদের দূরত্ব তেমন ছিল না। ওনারা খুবই আমাদের ভালোবাসতেন, আমরা 3 ভাই বোন। আম, এবং আমি যখন চিন্তা করি যে হচ্ছে আমার কাজিনদের বাচ্চা কাচ্চা, তাদের সাথে তাদের বাবা মায়ের যে সম্পর্ক, আম, হুম হুম এই যে আপনি বললেন না, এই যে অনেক বিশাল একটা পার্থক্য নিয়ে চেঞ্জ হচ্ছে হ্যাঁ জ্ঞানগুলো। এখন আমাদের চিন্তা হ্যাঁ করার ব্যাপার হচ্ছে আমাদের বাবা মার সাথে কি আমাদের একটা বিশাল পার্থক্য নিয়ে চেঞ্জ হয়েছে, আমরা চেঞ্জ হয়েছি, এবং আমাদের সন্তানেরা কি আমাদের সাথে কি একটা বিশাল পার্থক্য নিয়ে চেঞ্জ হচ্ছে কিনা, সেটাই এখন আমাদের জাস্টিফিকেশনের ব্যাপার। আমার কাছে মনে হয় না যে আমাদের বাবা মায়ের সাথে আমাদের যে দূরত্বটা কিংবা সম্পর্কটা, আম, সেটা খুবই বিশাল ছিল। কিন্তু হুম এখনকার যে হুম জেনারেশন হচ্ছে 2000 সালের পর থেকে বা 2005-এর পর থেকে, সেটা একটা বিশাল দূরত্ব নিয়ে চেঞ্জ হচ্ছে, এবং এই বিশাল দূরত্ব করার পিছে আমরাই এটার জায়গা করে দিচ্ছি।
আমরা যারা এই বর্তমান জেনারেশনে আছি, আমরা যারা মিডলে আছি, তারাই কিন্তু এই সুযোগটা করে দিচ্ছি। এবং সেই জন্য এই দায়ভারটা আমাদের, ব্যক্তিগতভাবে আমাদের, আমার, আপনার, সবার। তো এই দায় এড়ানোর জায়গা নাই। এবং এই আফসোসটা কিন্তু আমরা কিন্তু এখনো বুঝতেছি না যে আমরা যে কি পরিমাণ একটা নেগেটিভিটি তাদের মধ্যে ক্রিয়েট করে দিচ্ছি, প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিচ্ছি, যেটার মাধ্যমে তারা কিনা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে যাবে। যেমন আমার আমার কাছে মনে পড়ে যে আমি যখন ছোট ছিলাম, আমাদের যে পাড়ায় খেলাধুলা হইতো, আমরা যে বিভিন্ন জায়গায় যাইতাম, বনভোজন কিংবা আপনার একটা যদি একটা ছোট মানে গানের একটা ইয়া পাইতাম, ক্যাসেট পাইতাম, কিংবা রঙিন টিভি দেখতাম, তাহলে আমাদের মধ্যে যে হুম। উন্মাদনা ক্রিয়েট হইতো, মানে আমাদের মধ্যে যে ভালো লাগাটা ক্রিয়েট হইতো, বর্তমান সময়ে কিন্তু দেখা গেছে যে ওদের মধ্যে যে ভালো লাগাটা এটা ভোতা হয়ে গেছে অনেকটা। আমার কাছে মনে হয় যে অনেকটা। জি। অনেকটাই ভোতা হয়ে গেছে। অনুভূতি মানে অনুভবটা কমে গেছে তাদের মধ্যে। অনুভব শক্তিটা তাদের মধ্যে নাই। এই হুম। অনুভূতি শক্তিটা যখন আস্তে আস্তে, আপনি এইভাবে চিন্তা করেন, আমি আমাদের পরের জেনারেশনের কথা বাদ দিলাম, আর এর থেকে 2-3 জেনারেশন পরের অবস্থা কি হবে? এখন যদি তাদের অনুভূতির জায়গাটা যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে আমরা তো ভবিষ্যৎ যে এর পরের ভবিষ্যৎ যে প্রজন্ম পাবো, সেই ভবিষ্যতের অবস্থা কি দাঁড়াবে? তারা কি আদতে মানুষের পর্যায়ে থাকবে কি থাকবে না, সেটা নিয়ে আমি ডাউট ফিল করতেছি এখন। ভাইয়া, ইতোমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি জেনজি জেনারেশনের মধ্যে, ঠিক আছে, তাদের বিবেকবোধ, অনুভূতিবোধ, সম্মানবোধ, হুম, শ্রদ্ধাবোধ, স্নেহবোধ, প্রত্যেক বোধের মধ্যেই ল্যাকিংস আছে। কিন্তু আমরা যারা 90 দশকের সন্তান, আমরা যারা আছি, তাদের মধ্যে ল্যাকিংস যে জিনিসগুলো ছিল, এই ল্যাকিংস গুলো কিন্তু আমরা নিজেরা স্টেপ নিয়ে আমাদের নিজেদের সমালোচনা করে আমরা জিনিসটা ঠিক করেছি, তাই না? আমাদের মধ্যে সেই সত্তাটা আমাদের বাবা মাই কিন্তু ইনপুট করেছে, যে তোমরা যখন ভুল করতেছো, তোমাদেরকে যখন শাসন করা হচ্ছে, তোমরা সেই শাসনটাকে শাসন হিসেবে না নিয়ে তোমরা কি করো, তোমাদের দোষটাকে খুঁজে বের করো, যে তোমাদেরকে কেন এই কথাটা বলা হলো, এবং এই কথার জন্য আসলেই কি তোমরা রেসপন্সিবল কিনা। তোমরা যদি রেসপন্সিবল হয়ে থাকো, আমরা আমাদের দোষ মেনে নিব, তোমাদেরকে আমরা সেই জায়গাটা দিব। এটা আমাদের বাবা মাদের ছিল কিনা? আপনি আমার সাথে একমত হবেন আমি মনে করি, অবশ্যই অবশ্যই তাই এই না? এই এবং আমাদেরকে এক্সপ্লেনেশনও দেওয়া হতো যে আমরা কোন কাজটার ফলে মানে বাবা মায়ের শাসনের শিকার হয়েছি বা শোষণের শিকার হয়েছি। ম্যাক্সিমাম পরিবারের মধ্যে আমরা দেখি কি, যে বাবা কিন্তু সাইলেন্ট থাকেন, কিন্তু সাইলেন্ট থেকে উনি কাজগুলো করেন, এবং কাজগুলো থ্রু হচ্ছে আমাদের মা, তাই না? তো যখন আমাদের বাবা আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, স্পেশালি আমরা মেয়ে যারা আছি, আমরা মেয়েরা কিন্তু মা যত কিছুই বলুক, কোনো কোনো কিছু মানে কানে তুলি না, কিন্তু বাবা যখন কিছু বলতেছে একটা কথা, তখন এটা আমাদের মনে গেঁথে যাচ্ছে যে বাবা আমাকে এভাবে বললো। তো আমাদের অনেকের বাবাই আমাদের এই ক্লারিফিকেশনটা দিত যে এটার জন্য এটা হয়েছে, কিন্তু অনেক বাবাই আছেন, অনেক মাও আছেন যারা এই ক্লারিফিকেশনটা দেয় না। বাচ্চারা কি হয়, এতে করে মানসিক চাপে পড়ে 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 তাদের যে একটা সেলফ কনফিডেন্স থাকে, সেই সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলে। তাদের মধ্যে যে এক ধরনের দৃঢ়তা বোধ থাকে, সেই দৃঢ়তা বোধটা হারিয়ে ফেলে, এবং অনেক ক্ষেত্রে তাদের আত্মসম্মান বোধটাও হারিয়ে ফেলে। আপনি একমত হবেন কিনা? আহ, সেটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে তা না, আমাদের বাবা মা কিংবা আমাদের সম্পর্কের জায়গা থেকে না, আমার মনে হয় যে ফিউচার জেনারেশনে যারা আছে তারা আরো বেশি সাংঘর্ষিক আমাদের আমাদের সাথে। আমার কাছে সেটা মনে হয়। অনেক বেশি সাহসী, এবং সাহসী শুধু না, আমি এখানে এই মানে লাইভে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি ওয়ার্ডটা ইউজ করছি, কিছুটা বেয়াদবি আমাদের মধ্যে এই বেয়াদবিটা ছিল না, ইজন্ট ইট? হম, এটা অবশ্য ঠিক যে আমাদের মধ্যে যে ডিসেন্ট ব্যাপারটা ছিল, হুম। এটা হয়তোবা এই ফিউচার জেনারেশনের মধ্যে নাই। আম, আমি যেটা বারবার বলতেছি হচ্ছে ফিউচার জেনারেশন ক্রিয়েট করতেছে আমরা, তো সেই দায়ভারটা আমাদেরও, যে বেয়াদবিটা তাদের। যেমন আমি বলি, আমাদের সময় দেখা গেছে যে আপনারা এই ব্যাপারটা ফেস করছেন কিনা জানি না, যে আমাদের সময় যদি কোনো স্কুল টিচার কোনো ছাত্রের গায়ে হাত তুলতো, যদিও হাত তোলাটা আমি ইয়া করি না, বলতেছি না যে সাপোর্ট করেন তুলতেই না। হবে। হ্যাঁ হ্যাঁ। তো যদি কেউ হাত তুলতো তাহলে দেখা গেছে যে
আমাদের বাবা মা যদি জিজ্ঞাসা করতো কি রে কি হয়েছে এই সেই, আমরা যদি বলতাম যে আজকে স্কুল টিচার মারছে, তাহলে আমাদের বাবা মা আরো উল্টা আরো আরো দুইটা চড় থাপ্পড় দিত। তো এই ব্যাপারটা জেনারেশন আমরা যারা করতেছি, যেটা করতেছি সেটা হচ্ছে, আমাদের কোনো স্কুল টিচার যদি মারে, তাহলে আমার বাচ্চারা ফার্স্টে ওই স্কুলে নিয়ে জিজ্ঞাসা করবো গিয়ে হচ্ছে কেন গায়ে হাত তুললেন আমার আদরের বাচ্চা। এই 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 ব্যাপারটা কি খুবই বেশি ভালোবাসার কারণে, নাকি খুব বেশি আপনার প্রশ্রয় দেওয়ার কারণে হচ্ছে, এটা আমি জানি না। কিন্তু আমি যতটুকু বুঝি হচ্ছে অনেক কিছুতেই আমাদের এই যে জেনারেশন রিফ্লেক্ট করতেছে। আমাদের বাবা মার সাথে আমরা যা ঘুরে আসছি, আমাদের বাবা মা দেখা গেছে যে আমাদের বাবা মা এক সময় দেখা গেছে যে তারাও কিন্তু পরিশ্রম করতো। যদি আমি বলি কালচার ব্যাপারটা ঘুরে ফিরে একই রকম ভাবে আসতেছে, এই জন্য যে এই যে কয়েকদিন আগে যে ধর্ষণের ঘটনাটা ঘটছে, জি ধর্ষণ কি আগে ছিল না? ছিল, ধর্ষণ ছিল। ইভেন্চুয়ালি ধর্ষণের যে আমি যদি আমাদের আমি বিশেষ করে আপনার দুজনই মুসলিম, তা আমি যদি বলি হচ্ছে 1500 বছর আগে, তখনও কিন্তু মেয়েদের অবস্থা আরো নাজুক ছিল, তাই না? তো এখন যেটা হচ্ছে রিফ্লেকশনটা কিন্তু ওই যে দেখা গেছে যে মানব সভ্যতার পর থেকে দেখা গেছে যে নারীদের প্রতি পুরুষের যে জাস্টিফিকেশন করার যে চিন্তাধারা, সেটা কিন্তু আদতে চেঞ্জ হয় না। আমরা হয়তো কিন্তু ভাইয়া এটা কেন চেঞ্জ হচ্ছে না? এত বছর হয়ে গেল, নারী এখন অনেকটাই শক্তিশালী হয়েছে, কিন্তু এই চিন্তা ভাবনাগুলোর পরিবর্তন কেন আসলো না? এই চিন্তা ভাবনা পরিবর্তন বলতে কি, পরিবর্তনটা হয়েছে কি হচ্ছে এখনো হচ্ছে ঘটনাগুলা, এটা হচ্ছে সবচেয়ে কষ্টের ব্যাপার। কিন্তু এই সিস্টেমটা ছিল অনেক আগে থেকে, কিন্তু কমছে। কিন্তু আপনি যদি বলেন কি হচ্ছে আগের মতো দেখা গেছে যে নারীদের সাপোজ ধরুন আজকে থেকে 100 বছর আগে বা আজকে থেকে 50 বছর আগে যদি আমি চিন্তা করি যে নারীদের যে হাল ছিল, বর্তমান বাংলাদেশ কিন্তু এরকম না। আপনারা সবাই কন্ট্রিবিউট করছে এইখানে লাইভে, আমরা দুজন পুরুষ আপনি একজন নারী, আপনি কিন্তু অনুষ্ঠান সচলনটা করতেছেন, আপনার হাতে কিন্তু পাওয়ারটা, হ্যাঁ। তো আমার নারীদের অবস্থান কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের যে একদম আদিম যুগের যে কৃষ্টি কালচারটা ছিল, এটা কিন্তু এখনো মানুষের মধ্যে আছে। যতই আমরা আধুনিক হই না, যতই আমরা বলি না কেন আমরা খুব পরিবর্তনশীল, আমরা খুব আগায় গেছি, কিন্তু এই কৃষ্টি কালচার এখনো আছে। এখনো আছে। এবং ভাইয়া সত্যি কথা বলতে, সরি ইন্টারাপ্ট করছি, আমি এই জিনিসটার শিকার হয়েছি বলেই আমি আজকে আপনাকে এই প্রশ্নটা করেছি যে আমরা এত শিক্ষিত হওয়ার পরও আমরা আমাদের যেখানে একটা সংগঠন চালানোর মতন অ্যাবিলিটি হচ্ছে, একটা প্রতিষ্ঠান চালানোর মতন অ্যাবিলিটি হচ্ছে, সেই জায়গা থেকে সেই মানুষগুলো যখন এই ধরনের চিন্তা ভাবনা রাখে, তখন আলটিমেটলি কি দেখা যায় যে আমরা যারা নারীরা আছি, নারীদের মধ্য থেকে সেই পুরুষটার যে একটা শ্রদ্ধা বা সম্মানের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু পড়ে যায়। আর যেই মুহূর্তে ওই পুরুষের সম্মানের জায়গাটা আমাদের চোখ থেকে পড়ে যাচ্ছে, বা সেই পুরুষটা ঠিক অসম্মানিত, বা দেখা যাচ্ছে যে না আমার পছন্দ মানে তার সাথে হচ্ছে না, সে অন্য ধরনের চিন্তা ভাবনার, এই জায়গা থেকে কি আমরা কি ওই ধরনের মানুষ থেকে দূরে সরে আসতেছি। এবং দূরে সরে আসার ফলে যেটা হচ্ছে, আমাদেরকেই ব্লেম করা হচ্ছে, আমাদেরকেই দোষারোপ করা হচ্ছে, বলা হচ্ছে যে আমরা মানিয়ে নিতে পারছি না। আমাদেরকে তো মানিয়ে নেওয়ার মতন সেই জায়গাটা দেয়া হচ্ছে না। তুমি যদি কাউকে ছোট করো, অবশ্যই সে সেটা মানিয়ে নেবে না, নেবে কি? আচ্ছা দ্যুতি, এখানে আমি একটু ইন্টারাপ্ট করবো যে হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। নারীদের স্বাধীনতা বল আর ফাইন্যান্সিয়াল একটা বিষয় বল, ইন্ডিপেন্ডেন্সি বলতে নারীদের যেটা বোঝানো হয় সেটা নারীরা জাহির করতে চাচ্ছে, ঠিক না? ইন্ডিপেন্ডেন্সি বা ফাইন্যান্সিয়াল যে একটা অ্যাবিলিটি তারা অর্জন করতে চাচ্ছে, কিন্তু তার আমি পিছনে যে ঠিক জাহির মানসিকতা, বলবো না বন্ধু, বন্ধু না আমি না ঠিক জাহির বলবো না, তারা আমাকে শেষ করতে জিনিসটাকে। দে, আমাকে শেষ করতে দে, ওকে। এই যে সৌদির নারীরা কিন্তু ড্রাইভ করতেছে, হ্যাঁ আমাকে শেষ করতে দে, হ্যাঁ। তো ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, কিন্তু তারা যে তারা একটা নিজেদের লিমিটেশন, সে একটা নারী বা আমি একটা পুরুষ, তাই না, আমার তো একটা একটা গন্ডি আছে, বা আমার একটা পুরুষ হিসেবে একটা সিস্টেম আছে বা কালচার আছে, যে হ্যাঁ আমি হ্যাঁ। এটুকুর মধ্যেই আমি সীমাবদ্ধ। আমার একটা পুরুষের মানসিকতা কেমন হয়, একজন পুরুষ হিসেবে আমার কেমন হওয়া উচিত, একজন নারী হিসেবে আমার কেমন হওয়া উচিত। হ্যাঁ, হতে পারে যে আমাদের সময় বাই সময়, টাইম বাই টাইম আমাদের কালচার বা আমাদের ড্রেস আপ, আমাদের মানসিকতা চেঞ্জ হতে পারে, নৈতিকতা তো চেঞ্জ হতে পারে না, ঠিক না? না। এটা খুব একটা হ্যাঁ সিরিয়াস বিষয়। আমি হ্যাঁ। বলবো এই যে তুই শাড়ির বিষয়ে একটা কথা বললি, এই যে ধর্ষণের বিষয় যেটা কথা আসলো,
যে হুম কিছুদিন হুম। কয়েক বছর আগে একটা মেয়ে লাইভ এসে বলতেছে এবং পাবলিকালি যে আহ, এক সময় আমার দাদা দাদি মানে আমার নানি দাদিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরতো, আমি কেন পরতে পারবো না? ঠিক না? সেরকম একটা প্রশ্ন হ্যাঁ, ও করছে। একটা তো সেরকম মেসেজ একটা উত্তর দিয়েছে, ও করছে। একটা মেসেজ দিয়েছে এই একটা মেসেজ জিনিসটাকে। দিয়েছে, কিন্তু তাকে সে এটা কেন বুঝছে না যে তখন ব্লাউজ আবিষ্কৃত হয়নি। রাইট, ঠিক না? হ্যাঁ, তখন একসময়, ব্লাউজ হ্যাঁ, আবিষ্কৃত হয়নি। ব্লাউজ আবিষ্কৃত হয়নি। হ্যাঁ, তো আমাকে শেষ করতে দে, আমি এই কথাগুলো আগেও তোর সাথে লাইভে আমি বলেছি যে একসময় মেয়েদের যে ড্রেস ছিল, পুরুষদের সেটা ভারত উপমহাদেশের যে ড্রেসটা ছিল ওটা ছিল ধুতি। ঠিক না? ধুতি থেকে শাড়ি হয়েছে বা কাপড় হয়েছে। ঠিক না? তখন ছেলেরা ধুতিটাকে শর্ট আকারে পরতো, ওটা শর্টই ছিল, ওটা কিন্তু এক প্যাচের শাড়ি ছিল। তুমি সেই হ্যাঁ, আমলের সাথে সেই জেনারেশনের সাথে এই জেনারেশনে যদি তুমি করতে চাও তাহলে তো সেটা হবে না। তাই না? এখন আধুনিক সহমত, যুগে হ্যাঁ, এসে তুমি সহমত। তুমি হ্যাঁ, আধুনিক যুগে এসে তুমি নারী হিসেবে তোমাকে তুমি কি এক্সপোজ করতে চাও সেটা করতে পারবে না। তোমার নৈতিকতা বোধ, তুমি যে একটা নারী সেটা তোমার থাকা উচিত। কথায় আছে যে নারী কি না, ভাই আমি কথাটা ভুলে গেছি, যে লজ্জা হচ্ছে নারীর ভূষণ। ঠিক না? একটা নারী বলতে জেনেটিক্যালি সে লাজুক হবে। ঠিক না? এটা স্বাভাবিক কথা। এখন এই লাজুকতার ক্ষেত্রে নারীরা যখন এক শাড়ি পরতো, মানে তখনকার যুগে, আমি 100 বছর আগের কথা বলবো, 150 বছর আগের কথা বলবো, তখন শুধুমাত্র ধুতি আর ধুতিই ছিল। এই যে আমাদের যে শাড়ির ড্রেসটা বা ট্রাউজারটা, সজীব ভাই আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা কিন্তু ধুতি থেকে বা হিন্দু সভ্যতা থেকে আসছে। যখন এখানে মুসলিম আধিপত্য শুরু হলো তখন কিন্তু আমাদের এই মানে ড্রেসিংটা চেঞ্জ। ঠিক না? তখন আমরা ব্লাউজ আবিষ্কার করলাম। ব্লাউজ কিন্তু হিন্দুরা আবিষ্কার করেন, ব্লাউজ আবিষ্কার করছে মুসলিমরা। ঠিক না? আমাদের আমাদের তখন রাইট। ধারণা আমি সেদিনকে, হচ্ছে হুম, একটা কাপড় পরিধান হ্যাঁ, করা হবে, মানে হচ্ছে ধুতিও কিন্তু একটা কাপড় থেকে হ্যাঁ, হয়। হ্যাঁ, আবার ওই যে হ্যাঁ, নারীদের যে একটা কাপড়, হ্যাঁ। আমি ইতিহাস আলাদা- সম্পর্কে যথেষ্ট, হ্যাঁ আমি জানি, আমাকে আমাকে শেষ করতে দেন। তখনকার যুগে 1 থেকে 150 বছর আগে যখন হিন্দুরা এই প্রচলনটা শুরু করলো, বা একটাই ড্রেস ছিল ভারত উপমহাদেশে, সেটা হচ্ছে ধুতি। তাই না? এই হ্যাঁ। ধুতিটা মেয়েরাও পড়তো, ছেলেরাও পড়তো। ছেলেরা পড়তো শুধু নিচের অংশে, আর মেয়েরা ওটা এক কাপড় হিসেবে জড়াতো। তখন Exactly. যখন মুসলিম কালচার আসলো বা মুসলিম আধিপত্য এখানে বিস্তার করলো, ইসলামের এই ধারণা চেঞ্জ হলো, তখন কিন্তু তাদের মধ্যে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে গেল। তখন একটা আহ সাম্প্রদায়িকতা বলবো না, একটা মানুষের মধ্যে একটা সিস্টেমই চেঞ্জ হয়ে গেল যে হ্যাঁ আমরা মুসলিম, আমাদের মধ্যে একটা অন্যরকম একটা বস্ত্র বা আবিষ্কার করতে হবে বা সিস্টেম করতে, আমাদেরকে ঢাকতে হবে বা আবৃত হুম। করতে হবে। সেজন্য ব্লাউজের আবিষ্কার হলো। কিন্তু এই জেনারেশনে তুমি টি শার্ট পরবা এবং তা প্লাজো পরে বের হবা, তুমি ওয়েস্টার্ন কালচার ফলো করবা, সেখানে এসে যদি তুমি সেই ব্রিটিশ আমলের বিশেষ করে কাহিনী এসে যদি তুমি বলবা যে আমার নানি দাদি পড়তে পারছে আমি কেন পারবো না, তাহলে তোমার মানসিকতার সমস্যা আছে, তোমার নৈতিকতার সমস্যা আছে, তোমার বিবেচনা বোধের সমস্যা আছে। তাই না? আমি বলছি না যে নারীরা ইন্ডিপেন্ডেন্ট হবে না, আমি 100% সাপোর্ট করি নারীরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হোক, যেমন সৌদির নারীরা হচ্ছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো ড্রেসিং এর চেঞ্জ হয়নি। দুটি আমার সাথে একমত হবে কিনা আমি জানি না। তাদের মধ্যে কিন্তু ড্রেসিং, সৌদির নারীরা কিন্তু অনেক কাজ করে, যেটা বলবি না, তারা কিন্তু ড্রাইভও করে, এখন তারা ট্রাকও চালায়, আমি অনেক ভিডিও দেখবি, আর সজীব ভাই আপনিও দেখে থাকবেন। ঠিক আছে? তো অনেক দিকে হুম হুম। অনেক কিছু বিবেচনা করে দেখতে গেলে যে একজন নারী বা পুরুষ আমরা হতে পারে যে মানুষ হিসেবে এক, কিন্তু আমাদের মধ্যে যে একটা জেন্ডার একটা বিষয় থাকে বা একটা নৈতিকতা, একটা আব্রু, একটা লজ্জা, এই সত্তাটা কিন্তু জেনারেশন বা সময় বা সময় চেঞ্জ হয়ে গেছে। এখন চেঞ্জ হয়েছে এই জেনারেশনে, যদি তুই যদি বলিস যে আমিও এরকম ড্রেস করবো, আমি তোকে মিন করছি না, তাহলে তো এটা তো কিরকম একটা ফানি বিষয় হয়ে গেল না? যে তুমি টি ও শার্ট হ্যাঁ, পরছো, কমপ্লিটলি ফানি, কমপ্লিটলি ফানি। হ্যাঁ একটা ফানি এটা বিষয় হয়ে এটা গেল না? আমাকে ফানি হিসেবেই নেবে, ফানি হিসেবেই নেবে এটা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা বলা হবে যে তোমার হয়তো বা মানসিকতার সমস্যা আছে। তুমি টি শার্ট এবং প্লাজো পরে বের হও, নোবডি উইল এক্সকিউজ ইউ। ঠিক না? তুমি যদি সেই রাইট। মান্দাতা আমলের বা সেই 1-10 বছর আগে যদি তুমি সেই কালচারটা আবার এনে এই এই আধুনিক যুগে, কম্পিউটারাইজের যুগে, এই টেকনোলজি যুগে এসে তুমি যদি বলো যে আমি ব্লাউজ ছাড়া শাড়ি পরে বেরবো, আবার নারীদেরই বের হয়েছে, তাহলে ইটস রিয়েলি ফানি। ফানি। এটা কিন্তু আচ্ছা ধীরে বন্ধু, ধীরে এখানে করছে, একটু এটা কিন্তু, ইন্টারাপ্ট করবো, হ্যাঁ, এখানে একটু ইন্টারাপ্ট করবো। ওকে, এখানে মানে তুই যে কথাটা বললি হুম, আমি তোর কথার সাথে সম্পূর্ণ একমত। ঠিক আছে, আমি বলছি না কোনো কিছু যে তুই ভুল বলেছিস, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউটা যেটা, ওই মেয়েটা মানে যে ব্লাউজ ছাড়া শাড়ি পরে এসেছিল, সে শুধু এতটুকুই বোঝাতে চেয়েছিল যে একসময় আমাদের ব্লাউজটা ছিল না। তো যখন আমাদের ব্লাউজ ছিল না, আমাদেরকে এভাবে করেই জামা কাপড় যখন পরতে হতো, তখন তো এটা নগ্নতা ছিল না।
তো এটাকে এখন নগ্নতার দিকে নিয়ে যাওয়া হয়েছে। যদি এই রেভলিউশনটা না আসতো তাহলে কিন্তু আজও আমরা ওই এক প্যাচেই শাড়ি পরতাম না। তো তখন কিন্তু আচ্ছা আচ্ছা, সেটাকে তাহলে নগ্নতা তোকে বলা হতো না। তোকে একটা আমি একটা প্রশ্ন করবো, তুই উত্তর দিবি। হ্যাঁ, যে তাহলে এই হ্যাঁ। মেয়েটা, সে এই হুম। জেনারেশন, সে কিন্তু ওই ড্রেস পরে না, সে নিজে ব্যক্তিগত ভাবে ওটা পরে না, তাকে কে হ্যাঁ, ইনফ্লুয়েন্স করলো যে এই থিমটা বাইরে আনার জন্য? হয়তো কেউ তার আছে মধ্যে তার মানসিকতা পেছনে ইনফ্লুয়েন্সার, অথবা তাকে আমি এটা বলবো না যে এটা সম্পূর্ণ তার নিজের মানসিকতা থেকে এসেছে, তার পেছনে একজন হ্যাঁ, এটা ইনফ্লুয়েন্সার এটা আছে। অবশ্যই, কিন্তু সেই ইনফ্লুয়েন্সার সে যে ভালো করছে না, বা এটা শুধুমাত্র একটা ফানি বিষয় হয়ে গেছে, আমি বলবো এটা ফানি, রাইট। আমার কাছে খুবই ফানি মনে হয়েছে, ঠিক না? ফানি কারণ আমারও হচ্ছে, লেগেছে, কিন্তু পরে যখন আমি হ্যাঁ, জিনিসটা চিন্তা করার পরে আমি এই জিনিসটা মানে এই কথাটাতেই অবতীর্ণ হয়েছে, যেটা এই মুহূর্তে আমি তোকে বললাম। হুম, আচ্ছা, এখন আমি আমি যেটা মনে করি সেটা হচ্ছে, হুম। যদিও একজনের কি চিন্তা ভাবনা সেটাতে পুরো নারী জগৎ বা নারী নারী যাত্রা কিংবা পুরুষ যাত্রার করা যায় না, পার্থক্য করা যায় না। যায় না, পার্থক্য করা যায় না, রাইট। একার বক্তব্য, সেটা তার একা একা চিন্তাধারা। বাট আমার কাছে হুম কেন হুম জানি মনে হয় যে আমাদের যে চিন্তা করার ক্ষমতাটা, সাপোজ ধরেন আম, এই যে মেয়েটা যে বললো, আমি কিন্তু ওই সালমান ভাইয়ের কথাটা বুঝতে পারছি কোন মেয়েটার কথা বলছে সে। এটা মনে হয় আপনার রাজু ভাস্কর্যের এখানে এই মেয়েটা এই বক্তব্যটা দিচ্ছে। হ্যাঁ, সে হ্যাঁ, 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 হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। দেখেন, ওটাই। নগ্নতারে প্রেজেন্ট করার কিন্তু ওই মেয়েটা যা করছে সেটা হচ্ছে আপনি নগ্নতারে প্রেজেন্ট করার জন্য করছে। ও কিন্তু বলে নাই যে হচ্ছে আমার কাপড় নাই, আমি এই জন্য শাড়ি পরে আসছি এভাবে। হ্যাঁ, এটা যেমন ওই মেয়েটার চিন্তা ভাবনা, আমার কাছে কেন জানি মনে হয় যে তার মেন্টালিটিটা এভাবেই হওয়া উচিত, এরকম হওয়া উচিত, যেটা নেওয়া হচ্ছে আমাদের আমাদের কৃষ্টি যেরকম, আমাদের যে শুরু থেকে যে বিবর্তন, এই বিবর্তনটা হুম আমাদের মেনটেন করতে হয়। সাপোজ ধরেন আমি এভাবে যদি বলি যে এখনকার যদি আপনি জিজ্ঞাসা করেন যে একটা ছেলে কিংবা একটা মেয়ে যদি জিজ্ঞাসা করেন আপনি কি ফেসবুক ইউজ করেন কিনা, যদি সে বলে যে না আমি করি না, সেটা কিন্তু খুবই রেয়ার শোনাবে। মানে কি বলেন আপনি ফেসবুক করেন, আপনি তো তাহলে এক্সেপশনাল একটা পাবেন। আবার যদি আজকে থেকে যদি 20 বছর আগে যদি কারো বলতেন যে আপনি ফেসবুক ইউজ করেন, সে যদি বলে হ্যাঁ করি, তাহলে কিন্তু ওইটাও আবার ওই সময়কার রেয়ার শোনাবে। তো এই মেয়েটা যে এখন এসে এই কাজটা করলো, তার মানে হচ্ছে সে নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে করছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে। বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে আম, খারাপ কাজ কিংবা খারাপ দৃষ্টিভঙ্গির কোনো জাত পাত থাকে না। খারাপ দৃষ্টিভঙ্গিটা খারাপ না, ভালো যে দৃষ্টিভঙ্গি সেটা ভালোই। যেমন কোনো নারী এই মেয়েটা যে জিনিসটা রিপ্রেজেন্ট করলো সেটা হচ্ছে, আমি যদি এখন নগ্ন হই সেটা কি পুরুষদের কাছে খুব লালসার ব্যাপার হবে কিনা, বা আমি যদি ব্লাউজ ছাড়া জামা পরি সেটা কি লালসার ব্যাপার হবে কিনা। দেখেন ওই মেয়েটারও কিন্তু বাপ ভাই আছে, কিংবা কোনো ছেলে যে ধর্ষণ করছে তারও কিন্তু মা আছে। তো রাইট। এই খারাপ কাজগুলো কিন্তু ম্যান টু ম্যান ভেরিফাই করে, ম্যান টু ম্যান ভেরিফাই করে না। খারাপ কাজগুলো সামগ্রিক, এটা যে কেউই করতে পারে, তাই না? এখন সজীব আমি ভাই, এখানে আমি বলবো যে এটা মানসিকতার উপর ডিপেন্ড করে, তাই না? হ্যাঁ, কিন্তু সামাজিক যে অবক্ষয়টা এটা কিন্তু দেখা গেছে যে চিন্তার ব্যাপার, সবাই একসাথে একটা খারাপ জিনিস চিন্তা হ্যাঁ, করছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে আমি একটু ইন্টারাপ্ট করবো যে এখানে সামাজিক বিষয়টার বিষয়ে দেখেন, আমি বলবো যে এই জেনারেশনটা এটা কিন্তু এই বিষয়টাকে ফানি হিসেবে নিচ্ছে, কিন্তু আমরা যারা 90 দশকের কি বা তার আগের জেনারেশন, আমরা কিন্তু এটা ফানি হিসেবে নিচ্ছি না। আমরা কিন্তু এই বিবর্তন বা আমাদের যে কালচারাল পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, এটা কিন্তু আমরা বুঝছি এবং এটা সম্পর্কে আমরাই শুধুমাত্র কথা বলছি। কিন্তু জেনজি জেনারেশন বলেন বা নেক্সট জেনারেশন যারা আসবে, এরা কিন্তু এগুলো নিয়ে কথা বলছে না, তো এগুলো এনজয় করছে বা এটা ফানি হিসেবে নিচ্ছে, এরা মোকারিং করতেছে বা বুলিং, মানে এনজয় করতেছে। এখন আমি সজীব ভাই একটা পয়েন্ট আপনাকে তুলে ধরবো, যে আমাদের দেশে, আপনি তো দেশের বাইরে আছেন, হ্যাঁ, দেশের বাইরে আমি এক সময় ছিলাম অনেক বছর আগে, যাই হোক সেটা আলাদা বিষয়। কিন্তু এখনকার যে ইনফ্লুয়েন্সার আমাদের দেশে, মানে ইনফ্লুয়েন্সার কিন্তু একটা জাতির জন্য এখন সোশ্যাল মিডিয়ার যুগ বলেন যাই বলেন, তারা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে, তাই না? যেহেতু আমরা সবসময় সোশ্যাল মিডিয়া কোনো না কোনো প্ল্যাটফর্মে আসি, তাদের মেসেজটা কিন্তু আমাদের কাছে সুন্দরভাবে আসে। আমি আপনাকে এমন এমন কিছু আইডি বা এমন এমন কিছু ইনফ্লুয়েন্সার নাম বলতে পারি যে তাদের মধ্যে এই কন্টেন্টের মধ্যে না আছে কোনো মেসেজ, না আছে কিছু। এগুলোই যে এই নতুন জেনারেশন দেখি, তারা কি শিখবে আর কি জানবে, তাই না? তাদের মধ্যে তো এটাই বিল্ডিং হবে যে জীবন হচ্ছে ফানি একটা বিষয়, আমি মজা করব। যেমন আমাকে ইনফ্লুয়েন্সার আমাকে দেখেছে, এটা কিন্তু আমাদের মধ্যে অটোমেটিক্যালি এই জেনজি জেনারেশনের মধ্যে ঢুকে যাচ্ছে। কারণ তারা, আমি বলবো যে তারা ঘুম থেকে উঠে ফোন শুরু করে এবং ঘুমানোর আগ পর্যন্ত ফোন ইউজ করে। তাহলে আমি ফোনেই দেখতে থাকে। না চাইলেও
হ্যাঁ, দেখতে না চাইলেও সেটা আপনার সামনে চলে আসছে। আর এটা আপনার অবচেতন মনে আপনার ভিতরে ঢুকেই যাচ্ছে। এখন আমরা যেহেতু 90 দশকের কিড, আমাদের মধ্যে নৈতিকতা, মানবিকতা সবকিছু বিদ্যমান, বা জীবনবোধ, সম্পর্কবোধ সবকিছু সম্পর্কে একটা ধারণা আমাদের আছে। এটা আমাদের পরিবার থেকে বলেন, বা আমাদের স্ট্রাগল থেকে বলেন, আমাদের সেই সময়কার জীবনধারা থেকে বলেন, আমরা এভাবে শিখে নিয়েছি, তাই না? আমাদের মধ্যে এই নৈতিকতা আছে, কিন্তু আমাদের চোখে বাদে। কিন্তু এদের চোখে এটা হচ্ছে ফানি, এভরিথিং ইজ ট্রেন্ডিং, এভরিথিং ইজ ফানি। কিন্তু কোনটাই যে সুন্দর মেসেজ দিচ্ছে, কোনটা ভালো, এটা হচ্ছে সাদা কালো, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে কোনটা তাদের কাছে মজা লাগছে। তুই তোমার সাথে একমত হবি কিনা? হ্যাঁ, আমি একমত এই বিষয়ে। এই যে টিকটকের বিষয় বলবো ভাই, টিকটক এমন একটা বিষয় হয়ে গেছে যে দেখেন, আমরা যারা 90 দশকের কিট, আমরাও কিন্তু টিকটক ইউজ করি, তাই না? কিন্তু আমাদের প্ল্যাটফর্মে আমরা কিন্তু কাজ করছি, আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের যে লেভেল বা ক্রিয়েটিভিটি আছে, আমরা কিন্তু সেটা শো করছি। কিন্তু এই যে জেনারেশন, ওই যে আমি আপনাকে একটা খুবই লোয়ার ক্লাসে একটা ডায়লগ দিব, যেটা টিকটকে সবসময় বলে, মানে পিও হ্যান তেন, মানে কি একটা ভাষা যে এরা আবিষ্কার করে ফেলছে, নাটক কম উই করো ডোন্ট রিয়েলি প্রিয়, আন্ডারস্ট্যান্ড। এরকম টাইপের। হ্যাঁ, হ্যাঁ, নাটক কম করো প্রিয়। আর এমনি আপনি, আমি জানি না যে সজীব ভাই আপনি টিকটক দেখেন কিনা, যদি দেখে থাকেন আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের এই ফেসবুকে জেনারেশনটা মাঝে কোন মাঝে দিকে রিলস যাচ্ছে। দেখি। হ্যাঁ, তো আপনি টিকটকে গেলে আপনি বুঝতে পারবেন যে কতটা অবক্ষয় বা কত নিম্ন শ্রেণীতে এরা চলে গেছে। আমি আপনার, এভরিথিং ইজ নাও ট্রেন্ডিং। হ্যাঁ, ট্রেন্ডিং ব্যাপারটা খুবই এভরিথিং। এখন চলতেছে খুব বেশি। হ্যাঁ, যে তারপরে আপনি আমি যেটা আমাকে আমি আরেকটু বললো, আপনি আরেকটু একটা কথা কথা, বলতে দেন। আচ্ছা আচ্ছা, না বলেন আপনি বলেন কথা সজীব যে ভাই। এখন যে মানুষের ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে এরকম যে মানুষ উম, যেটা বুঝে না সেটা নিয়েও মানুষ কাজ করতেছে, মানে হচ্ছে আপনার এই টিকটক কিংবা রিলস বানানো এই ব্যাপারগুলো মানুষের মধ্যে বেশি চলে আসছে। যেমন আমি খুব ছোট একটা উদাহরণ দিই, আপনারা সালমা আম, ছোট ভাই রাফসান্দা, ছোট ভাই এই 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 নাম, রাফসান্দা ছোট ভাই। হ্যাঁ, 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 হ্যাঁ। রাফসান্দা ছোট ভাইয়ের, এটা অনেক আগে, এটা মনে হয় 1-2 বছর আগের ব্যাপার। তো সে একটা ভিডিও বানাচ্ছে, সে ছাদের মধ্যে রান্না করে। তো আমি দেখতেছি ভিডিওটা, ভালো লাগতেছে। তো সে কিন্তু একটা ফুড ব্লগার। তো সে হুম, হুম। কিচেনে, সে কাঁচা পেঁপে এবং হচ্ছে আপনার আমরা যেটা বলি চিচিঙ্গা, হুম, তো হুম সে হুম। কনফিউজ এটা কি সিঙ্গার। কাঁচা পেঁপে না চিচিঙ্গা। তা আমার কথা হচ্ছে কি হচ্ছে, ও খুব বাংলাদেশের 1 নম্বর ফুড ব্লগারদের মধ্যে যদি ধরি তাহলে সে কিন্তু একদম, তো তার মধ্যে যদি ওই সেন্সটাই না থাকে যে এটা কি কাঁচা পেঁপে না চিচিঙ্গা, এটা যদি না বুঝোস তুই কেন ফুড ব্লগার হবি, তাই না? আর মানুষ, সজীব হ্যাঁ, সজীব ভাই, আমি 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 একটু একটু ইন্টারাপ্ট করবো, একটু ইন্টারাপ্ট করবো, একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, ইন্টারাপ্ট করতে বলতে আমি বলছি যে এখন আমাদের জেনারেশনটা হয়ে গেছে, উই নিড মানি, উই নিড মানি, জাস্ট মানি, হোয়াট আই এম ডুইং ইট ডাজন্ট ম্যাটার। ওকে, আমি কোন বিষয়ে এক্সপার্ট বা আমি কোন বিষয়ে জানি সেই বিষয়ে আমি কাজ করব। যেমন আপনি আঁকা আঁকি জানেন, আপনার আঁকা আঁকি আপনার মধ্যে আছে, আপনি সেই বিষয়ে কাজ করতে পারেন, তাই না? এই যে আপনি যে রাফসানের ছোট ভাইয়ের কথা বললেন, তার যে আশা, আমি বুঝলাম যে একটা নৈতিকতা বোধ থাকলে একটা মানুষের হতে পারে খাবারটা তার কাছে ভালো লাগেনি। আপনার কিন্তু আমি অনেক ভিডিও দেখেছি বা ট্রেন্ডিং অনেক কিছু আসছে, সামনে আসে। হ্যাঁ, এমনও আছে যে সরাসরি মুখের সামনে সেই শেফকে বলে দিচ্ছে এই খাবারটা এমন কেন, আমার কাছে মোটেও ভালো লাগেনি। তো এটা কোন ধরনের নৈতিকতা বা কোন ধরনের মূল্যবোধ, এটা কিন্তু যে জেনারেশন দেখছে এবং তাদের মধ্যে এই এক্সপেরিয়েন্সটা আসছে, এবং তাদের মধ্যে এই যে ফাঁস, যে বেফাঁস কথাগুলো বলা। হ্যাঁ, আমরা স্পষ্টভাষী, কিন্তু সেটা কিন্তু আমাদের মধ্যে একটা সিস্টেমেটিক্যালি আসে। নৈতিকতা বোধ আমাদের মধ্যে থেকে, আদর্শগত সততা সবকিছু থেকে আসে। কিন্তু এদের মধ্যে এই নৈতিকতা বোধটা নেই। এরা যেটাকে ভালো খারাপ সেটাকে একদম হার্ট হচ্ছে, বা এই জিনিসটা আমার এটা বলা উচিত না, বা এটা আমি নিজে অনুধাবন করে আমার মধ্যে রেখে দেবো, এইটা নাই। দেখেন, আমি আমি যে এই চার দোকানে বসি, এমন এমন জেনজিরা আসে, জেনজির কথা সবসময় বলতে হবে, মানে এদের মধ্যে না কোনো মানে একজন সিনিয়র বা সিনিয়র সিটিজেনশিপ বা আমি তার থেকে সিনিয়র, এই ধরনের কোনো জ্ঞান নেই। সবকিছুতেই মনে করে তারা যে এটা এরকম, এটা সব এরকম বলা হালকা, যায়। সবই হ্যাঁ, হালকা। একদম মানে তোমরা তোমার সবই মতো হালকা। আসো, তোমরা তোমাদের মতো থাকো, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। আমি তোমাদেরকে বদার করতেছি না, ডোন্ট বদার আস। দ্যাটস ইট। তারপরে আজকে আমি আমি একটা পোস্ট দিয়েছি সজীব ভাই, আপনি দেখছেন কিনা, যে কিছু কয়েকদিন এই যে আর যে নীরবকে নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি। হ্যাঁ, তার ভিডিও অনেক আল্লাহ। আছে। হ্যাঁ, একটু একটু শেষ করতে যদি দিচ্ছেন। তো এরকম অনেক ইনফ্লুয়েন্সার আছে। আর যে নীরব, তিনি কিন্তু একজন আর যে, এখন তার ভিডিওতে লেখা থাকে কন্ট্যাক্ট মি ফর কনসালটেশন, আর ইউ এর সাইকোলজিস্ট অর এ সাইকাট্রিস্ট। তুমি কিভাবে চেঞ্জ হলে? তোমার কোনো ডিগ্রি আছে? তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে? নাই।
তারপরে কিছুদিন আগে ওই যে দোস্ত ওর নাম জন্য কি আমি ভুলে গেছি, আরে ওই যে স্প্রিং কি একটা ইয়ে আছে মনোবিজ্ঞানী, পডকাস্ট করে, ওর নাম জন্য কি, তাকে নিয়ে কিন্তু অনেক ট্রেন্ডিং হচ্ছিল যে তার মধ্যে কোনো নেই, মানে কি বলে, ইয়াহিয়া তার ইয়াহিয়া খান ওয়াহিদ ভাই। ইয়া ইয়া ইয়াহিয়া যে ইয়া ইয়া হ্যাঁ আমি বললাম। হ্যাঁ, আচ্ছা আমরা কিন্তু 90 দশকের কিডরা আমাদের মূল্যবোধ ও মানসিকতাকে আমরা বুঝতেই পারি যে এই লোকটা ফেক। কিন্তু এই জেনারেশনের যে পাবলিক গুলো বা এই জেনারেশনের যে এই কিড গুলো, এরা কিন্তু এগুলো বুঝছে না। তো হুম আর্জেন্টিনা কিভাবে যে মানে সাইকিয়াট্রিস্ট হবে বা মনোবিজ্ঞান সম্পর্কে তার ধারণা থাকবে, আই রিয়েলি আমি এটা ডিসক্রাইব করতে পারবো না, আমি বুঝি না যে সে কিছুদিন আগে আর্য ছিল, হঠাৎ করে সেরকম হয়ে গেল কেন, হঠাৎ করে কিভাবে এই মানে জাস্ট পরিবর্তনটা হলো। হুট করে এই পরিবর্তন হয়ে গেছে তারপরে আরেকটা আমি আইডিয়ার কথা বলবো, নতুন নতুন মানে যেসব ভাই এগুলো আসলে বলতে গেলেও নিজের মধ্যে একটা বিরক্তি বা দ্বিধা, একটা বিতৃষ্ণা চলে আসে। এই যে তানিশা ইসলাম, তোকে আমি একটা লিঙ্ক সেন্ড করছিলাম, হ্যাঁ, এই মেয়েটা কি কন্টেন্ট বানায়, দেখ হাজার হাজার ফলোয়ার্স, লাখ মানে লাখ লাখ ফলোয়ার্স, কি কন্টেন্ট বানায়। ঘোড়ার অপুমনি ডিম বলবো কেন, পরিমণি, ভাই আপনি তো দেশের বাইরে আছেন, আপনি জানেন না পরিমণি কি। আমি এই জিনিসটা বুঝি না, দেখবেন পরিমণি অ্যাক্টিং ভালো, আমি বলবো অ্যাক্টিং ভালো, কিন্তু পরিমণিকে যে আমি সপ্তম পরিবারের শ্রেণীর মানুষ, সম্পর্কে একদম সাইলেন্ট আমি কিচ্ছু বলবো না হ্যাঁ ঠিক আছে, কাজে মানে তার সম্পর্কে যে সে যে একটা মেসেজ দিবে জনগণের কাছে, তার নিজেরই তো সেই ব্যক্তিত্ব বোধটা নেই, আত্মসম্মান বোধটা নেই। তাহলে তার কিন্তু কাছ থেকে কালচার আমার ভাবে কথা হচ্ছে না, আমরা হয়তো কথা বলতেছি হচ্ছে খারাপ কন্টেন্ট যেগুলো, আমি বুঝি যে একশোটা কন্টেন্টের মধ্যে যদি আমি চিন্তা করি 80টা কন্টেন্টই খারাপ বা হুম হ্যাঁ, 10টা কন্টেন্টই খারাপ, কিন্তু 10টা যে কন্টেন্ট বেরোচ্ছে সেগুলা কি আমরা প্রায়োরিটি দিতে পারতেছি, বা আমরা কি সেটার কি না না সেটা আমরা অ্যাপ্রিসিয়েট ইগনোর করতে করতেছি না, পারতেছি? সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি, কিন্তু জেন জেনারেশনটা অ্যাভয়েড করতেছে। কিন্তু তারা বলতে বলতে ভালো ভালো জিনিসটাকে content তৈরি হচ্ছে, অ্যাভয়েড ভালো করতেছে। কন্টেন্ট কিন্তু তৈরি হচ্ছে, হচ্ছে না যেতাম। হুম, হ্যাঁ হচ্ছে না আমি তাও বলবো না, কিন্তু হচ্ছে খুবই, যার পরিবার ভালো বা পরিবার তাকে ব্যক্তিগত শিক্ষা বা মানসিক শিক্ষা একটা মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করছে, তারাই হয়তো বা এই জিনিসগুলো নিচ্ছে। কিন্তু যারা ফ্রিডম মানে ফ্রি জেনজি জেনারেশন বা তাদের মধ্যে যে জেনজির একটা ভাব আছে, এরা কিন্তু না বাবা মার কথা শুনছে, না নৈতিকতা জিনিসটা দেখছে। আমি গতকাল না পরশুদিন লাইভে দুঃখের সাথে আমি কিছু উদাহরণ দিয়েছিলাম যে এদের বিহেভিয়ারটা কেমন বা ম্যানারটা কেমন, তাই না? সে কি দেখছে হুম না দেখছে, আমাদের মধ্যে সাদা কালো বিভেদটা আছে, তাদের মধ্যে নেই। তারা ইটস অল এভরিথিং ইজ ফানি, ফান জিনিসটা তারা খুব সুন্দর করে নেয়। আমি একটু আমাকে একটু কথা বলতে দেন। যেমন ধরেন এই যে আমি বলবো পাবলিকলি, এখন আমি যেহেতু অন্য একটা প্ল্যাটফর্মে কথা বলছি, এই যে ভাইয়ের বলা ঠিক হবে না কে জানেন, তাও আমি বলি যে এই যে যে মামুন আর লায়লার বিষয়টা, এটা কি ও একটা ইম্প্যাক্ট গড করছে এই জেনারেশনের মধ্যে, এটা ঠিক একটা না? এটা সিনেমা কি একটা চলতেছে, ইম্প্যাক্ট, মেগা সিরিয়াল, একটার পর একটা সিরিয়াল চলতেছে। হ্যাঁ এটা কি একটা ইম্প্যাক্ট ফেলছে, এটা কিন্তু জেনজি জেনারেশন, আপনি দেখবেন তাদের যদি পেজে যান বা তাদের যে কোনো প্ল্যাটফর্মে যান, এ কিন্তু জেনজিরাই বেশি, আন্ডার 18 বেশি। তো এরা এর থেকে কি শিক্ষাটা পাচ্ছে আর এরা কোন ধরনের ইনফ্লুয়েন্সার, এটা আমি বলবো। পরিমণি তার নিজের চারিত্রিক বিষয়গুলো নিয়ে সে নিজে এক্সপোজ হচ্ছে, কেন হচ্ছে, ঠিক না? না তার ভালো একটা মুভি আছে, না অ্যাওয়ার্ড একটা মুভি আছে, কোনো একটা কিছু আছে, তার থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি বা এই নতুন জেনারেশনে কি শিক্ষা পাচ্ছি? কিন্তু দেখেন যে পরিমণির ফলোয়ার কিন্তু একজন ভালো অ্যাক্টর থেকে আরো ফলোয়ার বেশি, তুঙ্গে তুঙ্গে তার তুঙ্গে। ফলোয়ার। হ্যাঁ, তো এই জিনিসগুলো তো জেনজিরাই করছে, তারাই তো কিন্তু কমেন্ট করছে, গালাগালি করুক আর যাই করুক, তারাই তো কিন্তু কমেন্ট করছে। কমেন্ট তার করতেছে যে এবং তারাই তাদেরকে হ্যাঁ দেখা যাচ্ছে যে ফেমটা তাদের জন্যই পাচ্ছে। হ্যাঁ, তো এটা আমাদের মধ্যে ভাই, আমি মনে করি যে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা আমরা যদি আমরা আপনি আমি বা আমরা যারা 90 দশকের কিড আছি বা আগের জেনারেশন, আমরা যতই ট্রাই করি না কেন, সোশ্যাল মিডিয়া আমরা অফ করতে পারবো না, আমরা এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমরা একটা জিনিস করতে পারি কি, পরিবার বা পরিবারকে বা বাবা মাদেরকে প্যারেন্টিং যে বিষয়টা, এই শিক্ষাটা বা এই শিক্ষা সম্পর্কে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে কিভাবে সন্তানকে সন্তানের মতো লালন পালন করতে হয়, তুমি সে যে জেনারেশনে হোক। এরপর আসছে আলফা জেনারেশন, আমি বলবো যে এই জেনারেশনটা যে জিনিসগুলো করছে, আলফা জেনারেশন কি সেই জিনিসটা শিখবে না? তাদের থেকে আরো আপডেট হবে, তাই না? হুম তো আলফারা কিন্তু এদের ফলো করবে, আর আমাদেরকে যারা ফলো করছে তারা কিন্তু যথেষ্ট মোটামুটি, যে এই জেনারেশন হলেও তাদের মধ্যে একটা ব্যক্তিত্ব বোধ বা মানসিক একটা মনুষ্যত্ব বোধ আছে, নৈতিকতা বোধ আছে, দর্শন বোধ আছে।
কিন্তু আমি বলবো যে 80% জেনজিরাই এই জিনিসগুলোকে নিজেরা উত্থাপন করেছে। যেমন আমি নাদির অন দা গোর কথা বলবো, সে যেমন কন্টেন্টই বানায় কিন্তু তার কন্টেন্টে কিন্তু একটা ধারণা আছে, একটা মেসেজ আছে, তার ব্যক্তিগত জীবন সম্পর্ক শেয়ার করে, তাই না? তো এই কন্টেন্ট গুলো কিন্তু তারা অ্যাভয়েড করে। দেখবেন নাদির অন দা গো কিন্তু অনেক আগে থেকে সে কিন্তু কন্টেন্ট তৈরি করে, কিন্তু তার কিন্তু ফলোয়ার খুব কম। কিন্তু আপনি লায়লার কথা চিন্তা করেন, ব্লু ফ্রি লায়লা কিভাবে হলো আই ডোন্ট নো। তারপরে মামুন, প্রিন্স মামুন যে কোন রাজার ছেলে আই ডোন্ট নো, কিভাবে হলো আমি জানি না। এদের ফলোয়ার আপনি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এবং সেখানে অলমোস্ট 99% আন্ডার 18, এবং তারা গালাগালি করুক, কমেন্ট করুক আর যাই করুক, সবগুলো কিন্তু তারাই করছে, নট আস। তাহলে এই শিক্ষাগুলো আমি আমার ছেলের হাতে আমি একটা ফোন দিলাম এবং সে ব্লু ফ্রি লাইলাকে দেখছে, নাকি হুমায়ুন ফরিদি স্যারকে দেখছে, নাকি সে কোনো পিডিএফ বই নামিয়ে পড়ছে, নাকি ইউটিউবে কোনো একটা চ্যানেল দেখছে বা ন্যাশনাল জিওগ্রাফি দেখছে, কেন বাবা মা খোঁজ রাখবে না? তা আমি এটাকে বলবো যে ওয়েস্টার্ন কালচারে, ইউরোপিয়ান কালচারে বা আপনি যে দেশে আছেন সেখানে প্যারেন্টিং এর একটা বিষয় থাকে, তাই না? বাবা মা হওয়ার একটা শিক্ষা থাকে, উন্নত রাইট। কালচারে বা উন্নত বিশ্বে একটা কালচার থাকে। এটা যদি আমরা সন্তানের মধ্যে না ঢুকাইতে পারি, তাহলে আপনি আমি যারা আমরা 90 দশকে আছি, আমরা এখনো বাবা মা হয়ে গেছি কিনা জানি না, কিন্তু যারা হয়ে গেছে তারা যদি এই প্যারেন্টিং বিষয়টা না বোঝে, তাহলে এই জেনারেশন যে ডাউনফল করবে, তাদের উন্নতির কথা আমি পরে বলবো, কিন্তু আলফা জেনারেশনটা তাদেরকে এমন একটা ফিডব্যাক দিবে যেটা আমরা পাচ্ছি। আমরা কিন্তু জেনজিদের দেখে সন্তুষ্ট না। রাইট। আপনি কি সন্তুষ্ট? আমি আপনাকে প্রশ্ন করবো সুজয় ভাই, আপনি কি জেনজিদের এই কার্যকলাপ দেখে আপনি সন্তুষ্ট? না, না, আসলে হবারই কথা। জেনজির না, কার্যক্রম সন্তুষ্ট না। সন্তুষ্ট অসন্তুষ্টর চাইতে বড় ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে নাই। আপনি বললেন না যে প্যারেন্টিং এর হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা, এটাই তো আমি বললাম যে ভাইয়া যে এটা এটা আমাদের হাতে আর নেই। কারণ এটা কিন্তু খুবই সেন্সিটিভ আমরা ব্যাপার। যতই, আমরা যদি হ্যাঁ বলি হ্যাঁ, যে এটা খুবই গুড প্যারেন্টিং কিংবা আমাদের একটা মূল্যবোধের মধ্যে দিয়ে ব্যাপারগুলো হ্যান্ডেল করা উচিত, এইগুলো কিন্তু আমাদের হাতে নাই। এই জন্য আমি বলবো গিয়ে হচ্ছে যে এই যে পরিমণি কিংবা ওই যে লায়লা মামুন, হ্যাঁ, এইগুলা কিন্তু খুবই স্ক্রিপ্টিং ব্যাপার স্যাপার। এই যে আপনার দুতি আপা বললো হ্যাঁ একটু আগে, আমরা এখন সিরিজ চলতেছে। হুম, সিরিজ চলতেছে। এটা কিন্তু এই জন্য আমি বললাম যে আমাদের হাতে না, এই জন্য যে আপনি আমি যতই ঘৃণা করি না কেন, এগুলো কিন্তু বন্ধ হবে না। কেন? হ্যাঁ সুদীপ ভাই, আমি তো এটা আমি আপনাকে বললামই, যেগুলো কিন্তু বন্ধ হবে না। এগুলা বন্ধ হবে না, এবং এগুলা দেখা গেছে যে সিরিজ আকারে চলতে থাকবে। এগুলো কিন্তু স্ক্রিপ্টিং করা সব, যে তারা ডিভোর্স নিবে, মারামারি করবে, এত ভিউ হবে, এত টাকা পাবে, হ্যাঁ সবকিছু। হ্যাঁ হ্যাঁ, এ বিষয়ে তো আমি আর তুই কথা বলেছি, এগুলো তো রাইট, রাইট। হ্যাঁ, ইটস জাস্ট হ্যাঁ, ফর এগুলো মানি। একটা প্ল্যান। সজীব ভাই, এটা হচ্ছে এগুলো শুধু শুধুমাত্র তাদের ক্যামেরার ইনকামের সামনে, রাস্তা, এটা শুধু ক্যামেরার সামনে ইনকামের রাস্তা, এগুলো। তাই না? হ্যাঁ, তো এগুলো আজকে হচ্ছে গুলুফেরি লায়লা আর মামুন কি করলো সেটা ফ্লাশ আউট হলো এবং এটা পাবলিকালি আসলো, এবং মিডিয়ায় আসলো, তাদের কিন্তু পাবলিসিটি বাড়তেছে। এটা যে খারাপ একটা ইম্প্যাক্ট জেনারেশন উপর ফেলতেছে, এটা কিন্তু নোবডি কেয়ারস। রাইট। বা লায়লা মামুন নোবডি কি কেয়ারস। করলো বা হিরো আলম কি করলো, এগুলো দিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের চেঞ্জ কিংবা কোনো ধরনের পরিবর্তন হবে না, কখনোই হবে না, বা কোনো হ্যাঁ, লাভ হবে না, হবে না। কিন্তু এটা এটা হ্যাঁ আমাদের নিউজ, এই যে আপনি বললেন না যে ওই আর জি নিউজ বা কার নিউজ ফিডে চলে আসে, কেন চলে আসে আপনি নিজেও জানেন না, আমিও জানি না যে এগুলো অপ্রয়োজনীয় জিনিসপত্র আমার নিউজ ফিডে কেন আসে বা আমার রিলসে কেন আসে। এটা হচ্ছে খুবই স্ক্রিপ্টিং, ইভেন্চুয়ালি এদের স্ক্রিপ্ট না, এটা হচ্ছে আপনার যে আমরা যে বুস্টিং করি ফেসবুকে, বুস্টিং এর মাধ্যমে যে না ভিডিও, না, এটা হচ্ছে অ্যালগোরিদমের একটা বিষয় ভাই, হচ্ছে যে এটা যে অনেকটা ভিডিওটা, ব্যবসায়িক ব্যাপার, হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ, এটা পরিবর্তন করা যে সম্ভব। ভিডিওটা অনেক ভিউজ হয়েছে, আমি একটু বলি যে এখনকার সিস্টেমটা হয়ে গেছে, ফেসবুকে অ্যালগোরিদম এমন হয়ে গেছে, সেটা যে কোনো কন্টেন্ট হোক, খারাপ হোক আর ভালো হোক, সেটা যদি ফর ইউতে চলে যায় বা অ্যালগোরিদমে যে সেটা ভিউজ অনেক হয়ে যায়, সেটা যেটা নেগেটিভ আর পজিটিভ, এটা ফেসবুক নির্ধারণ করে না। ফেসবুকের ব্যবসা হচ্ছে কিনা এটা ফেসবুক বুঝে। এক্স্যাক্টলি। বাট বুঝতে এটার পারছেন পরিবর্তে সেটা? আমার কাছে মনে হয় যে বড় মাধ্যম হওয়া উচিত হচ্ছে এরকম যে প্যারেন্টিং তো খুব শাখা প্রশাখার মধ্যে চলা যায়। আপনি যদি একটা একটা মানুষের মধ্যে যদি সাপোজ ধরেন ভাইরাস অ্যাটাক করে একটা মানুষের বডিতে, তো আপনার ফার্স্টে হচ্ছে ভাইরাসটা যেন মানুষের শরীরে না ছড়ায় সেটা বন্ধ করতে হবে ফার্স্টে, ভ্যাকসিন। তারপর আপনি ট্রিটমেন্ট দিবেন। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি ভাইরাস ছড়াচ্ছে, আপনি হুট করে ট্রিটমেন্ট দেওয়া শুরু করতে পারবেন না, বা আপনি ধরেন খুব অসুস্থ হয়ে পড়ছেন, অসুস্থতাটা আপনার যেন না হয় এটা আগে থামাইতে হবে, তারপর আপনার আস্তে আস্তে ট্রিটমেন্ট করে ভালো করতে হবে। এটা হচ্ছে প্রসেস। তো
তো এই প্রসেসটা হ্যাঁ যেটা আচ্ছা, হচ্ছে এটা ঘোরার এটা দিকে। কিভাবে সজীব ভাই, এটা কিভাবে? এটা কিভাবে, এটাই আহ, আমাদের বোঝার ব্যাপার। যেমন আপনি যদি আমি যেমন ফিনল্যান্ডে থাকি, কিংবা আপনি যদি অন্য অন্য বহির্বিশ্বের কান্ট্রি গুলো দেখেন তারা কি করতেছে, কি কাজগুলো করতেছে, তাহলে আমরা কিন্তু মোটামুটি বুঝে যাবো যে আসলে কি। যেমন চায়নার দিকে যদি আমরা তাকাই, আমাদের প্রতিবেশী দেশ, আমি ফিনল্যান্ড পর্যন্ত যাবো না, চায়নার দিকে যদি তাকাই, চায়না কি করতেছে, চায়না কিন্তু তাদের যে ম্যান পাওয়ার বা ম্যান পাওয়ারটা কাজে লাগাইতেছে কিভাবে, কিংবা কর্মদক্ষতা, হ্যাঁ কর্মদক্ষতা যেটা বলে। কিভাবে সিস্টেমেটিক্যালি আগাইতেছে জিনিসটা। যেমন আপনার চায়নাতে কিন্তু গুগল ইউজ হয় না, ফেসবুক ইউজ হয় না, তারা নিজেদের সফটওয়্যার, নিজেদের নিজেরা ইউজ করতেছে। মিডিয়া নিজেরা ইউজ করতেছে, তাদের যে সার্চ ইঞ্জিন তারা নিজেরা বানায়, নিজেরা করতেছে, প্রোভাইড করতেছে। তাদের জনগণরা কিন্তু সে নিজেদের মতো করে তৈরি করার মতো একটা অপরচুনিটি ক্রিয়েট করতেছে। আপনি যদি আপনারা জানেন কিনা জানি না, ফিনল্যান্ড কিন্তু সারা বিশ্বের মধ্যে 1 নম্বর সুখী দেশ। হুম, হ্যাঁ হ্যাঁ 1 নম্বর সুখী দেশ। জানি, আমি জানি, কিন্তু আমি যদি জানি। বাংলাদেশের যদি চিন্তা করেন যে সুখী দেশের তালিকায় বাংলাদেশ কয় নাম্বার, বাংলাদেশ দেখা গেছে যে লাস্টের দিকে 10 নাম্বার বা 8 নাম্বার এরকম হবে। হ্যাঁ হ্যাঁ আমি জানি, কিন্তু আমি জানি, জানি। কিন্তু এরকম কত নাম্বার এটা জানি না। হচ্ছে কারণ আমাদের হ্যাঁ যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমটা আমাদের হাতে নাই, মানে সাধারণ পাবলিকের হাতে নাই। ইভেন্টুয়ালি আমি যদি বলি হচ্ছে বাংলাদেশের আরেকটা পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী কান্ট্রি হচ্ছে ভুটান। ভুটান কিন্তু সারা পৃথিবীর মধ্যে আপনার সুখী দেশের মধ্যে 7 নাম্বার। এটা আপনারা জানেন কিনা? শান্তিপ্রিয় দেশ, হ্যাঁ, শান্তিপ্রিয় দেশ, এবং ন্যাচারালিও সুন্দর জায়গা, এবং বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে এক্স্যাক্টলি। ভুটান। হ্যাঁ, ভুটান কিন্তু ন্যাচারালি খুব সুন্দর জায়গা। এবং হচ্ছে আপনার আপনারা এই আইনটা জানেন কিনা জানেন না, ভুটানে যদি আপনি একটা স্মোকিং হাঁস, করা যাবে না। ওই অতিথি পাখি, স্মোকিং, হ্যাঁ অতিথি পাখি যদি শিকার করেন তাহলে কিন্তু আপনার 13 বছরের সশ্রম কারাদণ্ড। হ্যাঁ, আপনি বাংলাদেশে চিন্তা করেন, একজন ধর্ষকেরও কিন্তু সশ্রম কারাদণ্ড 13 বছর 14 বছর হয় না। ওরা যে আইনটা করছে, আইনটা প্রায়োগিক ভাবে করছে, প্রয়োগ আছে এটা। যাই হোক, ওই আইনের কথা বাদ দিই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যদি পরিবর্তন দরকার হয়, সেটা হচ্ছে পরিবর্তনটা এভাবে হওয়া উচিত, সেটা হচ্ছে একদম গোড়া থেকে। আপনার হ্যাঁ যদি সজীব ভাই, সহমত আপনার সহমত আপনার সজীব ভাইয়ের সাথে আমি সহমত। আমিও সজীব ভাইয়ের সাথে সহমত, কিন্তু আমি আরেকটা বিষয় এখানে বলতে চাই, একটু ইন্টারাপ্ট করবো সজীব ভাই। জাপান হুম, কিন্তু পৃথিবীর টেকনোলজির দিক দিয়ে, সব দিক দিয়ে সবচেয়ে এগিয়ে, ঠিক না? জাপান হ্যাঁ গাড়ি তৈরি করছে, জাপান ফোন তৈরি করছে, জাপান সবকিছু তৈরি করছে। এমনকি আপনি যে বললেন যে চায়না তাদের নিজস্ব সফটওয়্যার ইউজ করে, ঠিক না? আপনি বললেন, কিন্তু জাপানে কিন্তু সবকিছু আছে, ইউটিউব, হুম, ফেসবুক যাই বলেন সবকিছু কিন্তু আছে, কিন্তু চায়না কিন্তু নেই। চায়না ইউটিউব ইউজ করা যায় না। চায়না আছে উইচ্যাট, তাদের নিজস্ব সফটওয়্যার, আর হুম, তাদের মধ্যে লিমিটেশন আছে। চায়না কন্ট্রোল, স্টেট কন্ট্রোল যে বিষয়টা থাকে, সেটা কিন্তু তারা নিজস্ব ভাবে করতেছে। এই জন্য তারা মানসিকভাবে তাদের জনগণকে কর্মক্ষম রাখছে, এক। আর দ্বিতীয় এক্স্যাক্টলি। হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করতেছে মানসিকভাবে, হ্যাঁ মানসিকভাবে বিল্ড আপ করছে। কিন্তু আমি যখন জাপানের দিকে তাকাবো, জাপান সবচেয়ে ডেভেলপ কান্ট্রি, এবং ইকোনমিক্যালি বলেন আর টেকনোলজিক্যাল দিয়ে বলেন, জাপানকে এড়াই যাওয়া সম্ভব না। হুম, বলবো আমি টপ র্যাঙ্কে থাকে, তারা কিন্তু সবকিছু তৈরি করে টেকনোলজিতে, কিন্তু তারা তাদের কাছে যখন সব ধরনের প্ল্যাটফর্ম আছে, জাপানের মানুষের মধ্যে মানবিকতা, মূল্যবোধ এবং সহানুভূতিটা, জাপানকে দেখলেই আমরা বিস্মিত হই যে তাদের মধ্যে এতটা মানবিকতা কিভাবে আসে, হ্যাঁ। যখন তাদের মধ্যে আমাদের থেকে সবকিছু বেশি জাপানের ব্যাপারটা আছে। আমি বলি। হ্যাঁ, জাপানের ব্যাপারটা আমি বলি। জাপানের এখানে, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এখানে জাপানের আর একটু শেষ করে জাপানের দেন। আপনার সার্চ ইঞ্জিন, মানে হুম, হুম। আপনার গুগল আছে, ফেসবুক আছে, ইউটিউব সবকিছুই আছে জাপানের মধ্যে। কিন্তু জাপানের হ্যাঁ মানুষজন এত হাম্বলনেস এর মধ্যে কেমনে জীবন যাপন করে, এটার ব্যাপার হচ্ছে হ্যাঁ আমি হ্যাঁ এটা আমি, একমাত্র কথা, এরাও কিন্তু সিস্টেমেটিক্যালি তাদের জনগণকে একটা নৈতিকতার মধ্য দিয়েই বড় করে। সাপোজ হ্যাঁ হ্যাঁ জাপানে তো যে এটা বাচ্চাটা জন্ম, এটা হ্যাঁ আমি যদি এটাই একদম বলবো যে আমি প্যারেন্টিংটা বলবো। ভাই আমি এটা সম্পূর্ণভাবে আমি প্যারেন্টের উপর দিব। আপনি আমার সাথে অবশ্যই একমত প্যারেন্টের হবেন উপর, কিনা জানি না। না, হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে অবশ্যই আমি আপনাকে প্যারেন্টের জাপানের, আমি কিছু উদাহরণ দিব, আমাকে একটু শেষ করতে দেন। যে জাপানের একটা হ্যাঁ, বাচ্চাকে স্কুল পর্যন্ত নেওয়ার আগ পর্যন্ত একটা মা তাকে লালন পালন করছে, এবং ঘাড়ে করে এই আধুনিক যুগে তারা যতই ডেভেলপড যাই হোক, কিন্তু তারা বাচ্চাদের প্রতি যে কেয়ার, তাদের মানসিক ডেভেলপমেন্টটা, যতই টেকনোলজিক্যাল দিক দিয়ে তারা যতই উন্নত হোক, কিন্তু এই জিনিসটা, এই আমিও বিশ্বাস ব্রেনটা তাদের মধ্যে আছে। আমিও বিশ্বাস করি। শুধু জাপান না, এই যে ইউরোপের অনেকগুলো কান্ট্রি আছে, তারপরে আপনার সাউথ আমেরিকার কথা বাদ ইউরোপ, দিলাম, ইউরোপ আমেরিকা, হ্যাঁ এই আমেরিকান প্যারেন্টিং সেটা অনেক ইউরোপ বেটার। আমেরিকার কথা বাদ দিলাম, আমরা আমরা এশিয়ার মধ্যেই থাকি, চায়না কিংবা জাপান এগুলোর মধ্যেই কথা বলি। যদি আপনি বলেন যে হচ্ছে জাপানের ব্যাপারগুলো,
জাপানের ব্যাপারগুলো হচ্ছে ওই যে আমি বললাম না যে একটা সিস্টেম যদি চেঞ্জ করতে চান আপনি, আপনি কিন্তু প্যারেন্টিংটা হচ্ছে একটা, সাপোজ পুরো সিস্টেমটা একটা গাছ। অবশ্যই প্যারেন্টিং একটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আপনি যদি একটা ছোট মানুষকে যদি বড় করতে চান, একটা মানুষ কিভাবে মানবিক গুণাবলী নিয়ে বড় হতে থাকবে, এটার উপরে প্যারেন্টিং অনেকখানি ইয়া করে। কিন্তু প্যারেন্টিং যদি খারাপ হয়, মানে প্যারেন্টের ব্যাপারটা যদি আমার ঠিক মতো বিকশিত না হয়, প্যারেন্টিং এর ব্যাপারটা যদি সেই প্যারেন্ট সেই যদি না বুঝে যে কোনটা মূল্যবোধ, কোনটা অমানবিকতা, কোন অনৈতিকতা, এইগুলো যদি না বুঝে, তাহলে তাহলে সে কি কিন্তু শিক্ষা দেবে? তাহলে সে কি করতে শিক্ষা পারে। দেবে? হ্যাঁ। ঠিক আছে, আমি আর এখানে আর একটু এখানে ইন্টারাপ্ট এখানে করব সজল ভাইয়া। আচ্ছা, এখন একটু ইন্টারাপ্ট করছি। অনেকক্ষণ সময় আমরা কথা বলেছি সজীব ভাইয়া এবং সালমান। আমরা এই মুহূর্তে কিছু কমেন্ট নিয়ে নিই, তারপর আমরা আমাদের বক্তব্য আবার আবার শুরু করব, কন্টিনিউ করব, কেমন? ঠিক আছে, প্রথমে তাপস দাস আমাদের সাথে যুক্ত হয়েছেন, শাবানা বন্যা যুক্ত হয়েছেন। উনি লিখেছেন আসসালামু আলাইকুম। তাপস দাস মুম্বাই থেকে আমাদের সাথে যুক্ত আছেন। স্বপন কুমার বৈদ্য ভাইয়া লিখেছেন, সৈয়দা দুতি আপু, আমার কোনো কবিতা ভালো লেগে থাকলে আপনার সময় সুযোগে আবৃত্তি করার অনুরোধ রইল। অবশ্যই ভাইয়া, আমার সময় মতো আমি আপনার আবৃত্তি করে দেব। সালমান ভাই ও সজীব ভাই আদাব। আদাব সৈয়দা দুতি আপু সহ সকল গুণীজন, শুভ সন্ধ্যা, অভিনন্দন ও শুভকামনা। এরপরে আমাদের সাথে আপাতত আমাদের এই পর্যন্তই কমেন্ট। আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করতে পারি। ধন্যবাদ। দুটি সজীব ভাই, আমি একটা কথা বলবো। যেহেতু আমরা প্যারেন্টিং বিষয়টা নিয়ে কথা বলছি, আসলে আমরা যে উন্নত বিশ্বের কথা বলছি, আমরা এশিয়ার কথাই বলবো। হ্যাঁ, আমরা যে জাপান আর চায়নার কথা বললাম, এখানে কিন্তু সরকারি বলতে গেলে এই জনগণের বাবা মা, ঠিক না? যে প্রশাসনে আছে বা যে দায়িত্ব আছে সেই কিন্তু জনগণের বাবা মা, এবং তাদের যে একটা শিক্ষা বা একটা ধ্যান ধারণা, একটা জাতিকে কিভাবে করতে হবে, সে কিন্তু তাদের মধ্যে অবশ্যই আছে। এই জন্যই এই মানে তাদের জনগণ কিন্তু এভাবে, এই জন্যই সন্তানদের প্রতি এভাবে মানসিকতা দেয়। কিন্তু আমাদের যেখানে দেশের সরকারই আমাদের বাবা মা না, বা আমাদের বাবা মার বাবা মা না, তাহলে আমাদের বাবা মা কেমন হবে, বা আমাদের এই জেনারেশনের বাবা মা কেমন হবে, তাই না? আমি যে বলবো যে সরকার সেখানে আমরা বলবো যে আমরা ইকোনমিক্যালি অতটা ডেভেলপ না, ঠিক না? কিন্তু ওই দেশের সরকার, জাপান বলেন আর বলেন, চায়না বলেন, তারা কিন্তু তাদের যে আগের জেনারেশন, তারা কিন্তু এই সব জনগণের বাবা মা বলতে গেলে। আপনি ইন্ডিভিজুয়ালি দেখেন বা নিজে চিন্তা করে দেখবেন, আপনি এটা খুব ভাবে বুঝতে পারবেন যে এদের কিন্তু স্কুল থেকে একটা শিক্ষা দেওয়া হয়, নৈতিক শিক্ষা। এমনকি যে সেক্সুয়াল শিক্ষাটা, এটাও কিন্তু দেওয়া হয়। আপনি জানেন কিনা জাপান সম্পর্কে, আমি বলবো। তো এটা যে তাদের মধ্যে সরকারি যে জনগণের বাবা মা বা একটা অভিভাবক, এই দৃষ্টিকোণ থেকে কিন্তু এই দেশগুলো ডেভেলপ করে গেছে, এবং সেই মানসিকতা এই জনগণের মধ্যে পড়ছে। মানে বা এই জেনারেশন, পূর্ববর্তী জেনারেশন, এই জেনারেশন, আগের জেনারেশন, এই জেনারেশনটাই বা সেই বুড়োরা মানে বয়োবৃদ্ধরা, তারাই কিন্তু তাদের পরবর্তী প্রজন্মকে ওই শিক্ষাটাই দিচ্ছে, এবং তারা এটাকে ধরে রাখছে। যতই টেকনোলজিক্যাল উন্নতি হোক বা প্ল্যাটফর্মের উন্নতি হোক বা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট আমাদেরকে যতই অ্যাভেলেবেল হোক, কিন্তু তাদের মধ্যে এই নৈতিকতা বোধ, মূল্যবোধ বা মানুষের প্রতি একে অপরের প্রতি সহানুভূতি হওয়া, এটা কিন্তু জাপানে অনেকভাবে পরিলক্ষিত হয়। কিন্তু জাপান, চায়না, আপনি যেভাবে বলেন, চায়না কিন্তু কর্মদক্ষতায় বলেন কিন্তু পৃথিবীর সব থেকে এগিয়ে। না, জাপানকে তারা ফিড আপ করতে পারে, আপনি ঠিক না? তো বোধহয় তাদের পয়েন্টটা মধ্যে ধরতে যে পারছেন, পয়েন্টটা ধরতে পারছেন এই হ্যাঁ, হিসেবে যে আমাদের যে আমি যেটা বুঝাইতে চাইছিলাম, এটা আপনি আগে বলে ফেলছেন যে সরকার অনেক বড় একটা ফ্যাক্ট। কি জন্য আমি বলি, হ্যাঁ, আম, এই এই কথাটার মধ্যে অনেকগুলা ফ্যাক্টর আসবে, যেটার মধ্যে অনেক বড় একটা ফ্যাক্ট হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র কেন চর্চা করা উচিত, এগুলো আমি বলবো। ফার্স্টে আমি বলে গিয়ে হচ্ছে খুব ছোট একটা উদাহরণ দেই। জাপানের কথা যদি আমি বলি, আমার ছোট বোন, আপন ছোট বোন, সে জাপান থাকে। তো 6-7 মাস আগে তার একটা বেবি হয়েছে, ছেলে বেবি। তো তার যখন বেবি হয়, তো জাপানের যে হসপিটালে বেবিটা হয়, সেখান থেকে ওই বেবির জন্য যে গিফট, আপনার প্যাম্পার্স থেকে শুরু করে কতগুলা গিফট কই থাকবে, হ্যাঁ, দোলনা টোলনা এগুলো দেওয়া হয়েছে। ইভেনচুয়ালি ও যখন বাসায় আসার পরে যে তার প্রতিবেশী, সেও দেখা গেছে যে তার কিছু কাপড় চোপড়, তারপরে এই কাঁথা বালিশ টালিশ ছোট ছোট এগুলোও তারা গিফট করছে। তো তাদের চর্চাটা কিভাবে গ্রোথ হয়েছে আপনি দেখেন।
আপনার কিন্তু ফার্স্টেই শিখাই দিতেছে যে সরকারি ভাবে কিন্তু শিখাই দিতেছে যে একটা একটা নতুন জেনারেশন আসতেছে বা একটা বাচ্চা আসতেছে, সে হুম। তার যে গিফট দিতে হবে, এই কালচার কিন্তু বাংলাদেশে নাই। এই কালচার কিন্তু আপনি জাপান কিংবা হ্যাঁ, চায়না, এটাই আপনাকে আমি বললাম। তো এই জিনিসটা, এই কালচারটা কিন্তু ওরা ক্রিয়েট করে নিতেছে। আপনার কিন্তু সরকারি ভাবে যখন গিফটটা দিতেছে, তখন ওদের মধ্যে একটা জিনিস, জনগণের মধ্যে একটা জিনিস ক্রিয়েট করতেছে যে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আহ, যে বাবা বিষয়, মা হ্যাঁ। হওয়া কিংবা বাচ্চা আসা ব্যাপারটা, এটা খুব উৎসুক একটা ব্যাপার। হুম। তা হুম। কিন্তু বাংলাদেশে দেখেন, বাংলাদেশে গেলে হচ্ছে ফার্স্টে জিজ্ঞাসা করবো ছেলে হইছে না মেয়ে হইছে, মেয়ে হইলে তো এরকম এরকম, ছেলে হইলে তো এরকম ওরকম, অনেক ডিভিশনে চলে যাবে বাংলাদেশের মানুষজন, তাই না? খালা খালা নারাজ তো দাদি খুশি, দাদি খুশি তো দাদা নারাজ, এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসবে। কিন্তু বাংলাদেশের মধ্যে এই সংস্কৃতিটা নেই, যে চর্চা করার যে ব্যাপারটা, যে একটা নতুন মানুষের জন্ম নিছে, দ্যাট মিনস হচ্ছে তার কিভাবে সে বড় হবে, কিভাবে স্টেপ স্টেপ বাই স্টেপ সে আগাবে, এগুলো ব্যাপারগুলো আমাদের চর্চার মধ্যে নাই। কারণ হচ্ছে আমরা একটা অগণতান্ত্রিক দেশের মধ্যে বসবাস করি। সরি টু সে, হ্যাঁ। অগণতান্ত্রিক দেশের মধ্যে এই যে জেনারেশন জি, জেনজির কথা বলছেন, জেনজির কিন্তু অনেক বড় একটা অর্জনের মধ্যে কিন্তু এই যে এই অর্জনটা আছে, যে সরকারের পরিবর্তন। গত শনিবারের একটা ব্যাপার আমার খুব মনে পড়তেছে, সেটা হচ্ছে আপনি হয়তো বলছিলেন যে এই যে আমরা যে আন্দোলন করলাম, জেনারেশন জি যে আন্দোলন করলো, তাদের সাথে যে আমরা সাপোর্ট দিলাম, সাপোর্ট দেওয়ার পরে যে ইংলিশ সরকার আসলো, আসার পরে কি করতেছে? দেশে তো চুরি ডাকাতের পরিমাণ বাড়তেছে, দেশে তো দেখা গেছে যে খাদ্যের কোনো নিয়ন্ত্রণ নাই, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নাই, ধর্ষণ হইতেছে, বিভিন্ন ব্যাপার আসতেছে। যদি এরকমই চলতে থাকে, তাহলে ইউনুস সরকার চলে যায়। হুম। ব্যাপারটা এরকম না, এত তাড়াতাড়ি সবকিছু চেঞ্জ হয় না। এই জন্য আমি বলতেছি যে দেখা গেছে যে আমি যদি কোশ্চেন করি যে আমরা হয়তো বলতে পারি যে দেশের তো কোনো পরিবর্তন এলো না, দেশের অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে, তাই ইউনুস সরকার চলে হ্যাঁ, আসবে। হ্যাঁ, হ্যাঁ। ইউনুস যাওয়ার পরে কে আসবে, এটা কি আমরা আমরা কি কেউ ডিসিশন দেবো ওরে দিলে দেশের অবস্থা ভালো হবে? আমরা কি বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি না। এর না, জন্য না, একটা না, বরং আমরা এটাও বলতে পারি না, এবং নেক্সট যে নির্বাচন হবে এবং নির্বাচনের পরে যে আসবে সেও যে দেশটাকে গাঠনিক ভাবে চেঞ্জ করতে হবে তাও আমরা বলতে পারি না। হ্যাঁ, কারণ এখানে কেউ দাঁড়ায় নাই এখন, মানে আমাদের যে একজন নেতা দাঁড়াবে, যে আমরা বুঝতে পারবো যে এই লোকটা আসলে আমাদের ভালো চায়, এই পর্যায়ে বাংলাদেশ এখনো যায় না। বাংলাদেশ কিন্তু গণতান্ত্রিক দেশের হিসাবে অনেক অনেকখানি পিছিয়ে আছে। এই এই পিছানোটা যদি আপনি ডেভেলপ করতে চান, আর আজকে থেকে 30 বছর পরে যদি আপনি বলেন যে আমরা গণতন্ত্র চর্চা করতে 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 30 বছর পরে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ দাঁড়াইতে পারে। আমি যদি এখনই হুম। বলি যে না, ইউনিস সরকার 6 মাস আসছে, 6 মাসের মধ্যে ইউনিস চলে যায়, বাদ হয়ে যায়, তারপরে দেশের খাদ্যদ্রব্যের নিয়ন্ত্রণ হয়ে যাবে 6 মাসের মধ্যে, এরকম লং প্রসেস। আমি আগেও বলছিলাম কি হচ্ছে, আপনার যদি সাপোজ ধরেন শরীরের মধ্যে কোনো ব্যাকটেরিয়া ঢুকে, ব্যাকটেরিয়া ঢুকানোটা থামাইতে হবে ফার্স্টে। হ্যাঁ, তারপর ধরেন একজন লোক নেশা করে, সে ইয়াবা খায়। এখন আমি যদি বলি যে কালকের মধ্যে তোরে ইয়াবা টিয়াবা ছেড়া, তুই কালকের মধ্যে সফল হয়ে যাবি, তুই সব মানে দৌড়ের মধ্যে ফার্স্ট হইতে হবে তোর। আমি যদি তারা এই এটা তো রেসিপি, এটা না, 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 এটা তো, হ্যাঁ, এটা তো আজকে বললে আর কালকে সম্ভব না। এক্স্যাক্টলি। তো ওই যে আমি যেটা বলতেছি হচ্ছে এই লং প্রসেসটা, এই প্যারেন্টিং ব্যাপারটা, এগুলা কিন্তু এই যে আমরা আমরা যে অগণতান্ত্রিক দেশের মধ্যে বসবাস করতেছি, বা আমরা যে এই যে চর্চা করে আসতেছি, এই যে ঘুষ দেওয়া আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে, ঘুষ দিয়ে চাকরি নেওয়া, এটা কিন্তু একটা একটা কিন্তু রেগুলার ব্যাপার। রেগুলার এটা ব্যাপার বলতে এটা 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 রেগুলার না, এটা 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 এখন হয়ে অনৈতিক গেছে, ব্যাপার, স্বভাব হয়ে গেছে ভাই। স্বভাব এটা হয়ে স্বভাব গেছে। হয়ে গেছে এখন। বরঞ্চ ঘুষ না দিয়ে যদি চাকরি নেই, তাহলে গিয়ে অস্বাভাবিক কি, ঘুষ না দিয়ে চাকরি হয়েছে তোর পুলিশে বা সরকারি কর্মরত হয়ে গেছে, ঘুষ না দিয়ে বিশেষ ক্যাডার হয়ে গেছে, ঘুষ না দিয়ে, মানুষ কিন্তু এটা হ্যাঁ, অনুভবে নি। হ্যাঁ, 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 হ্যাঁ। কিন্তু ঘুষ দেওয়াটা যে কত বড় একটা মানে অনৈতিক ব্যাপার, এই ব্যাপারটাই মানুষের মধ্যে এখন মুছে ভাই, গেছে। হুম। হ্যাঁ ভাই, এটা অনৈতিক বিষয় আমরা মুখে আলোচনা করতেছি, কিন্তু এই আন্ডার দ্য টেবিল কিন্তু আমরা সেই চর্চা কাজটাই ব্যাপারটা করতেছি। খুব গুরুত্বপূর্ণ, এটা তো আমরা মানে বুঝতেছি যে চর্চা হ্যাঁ, ব্যাপারটা। আমরা, হ্যাঁ, কিন্তু ওটা আমরা আন্ডার দ্য টেবিল, যে আমি মুখে বলতেছি আমি ঘুষ দিব না বা এটা একটা অনৈতিক কাজ বা খারাপ কাজ, সে কিন্তু আন্ডার দ্য টেবিল সে একই কাজ করতেছে। তাহলে আমাদের কি মানসিকতার প্রবলেম না? আর আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো যে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আহ, যে যখন জিয়াউর রহমান সর্বপ্রথম ঘুরতে যায়, চায়না ঘুরতে যায়, তখন কিন্তু চায়না আর বাংলাদেশের স্বাধীনতার সময়টা কিন্তু বেশি আগে পিছু না, কয়েক বছরের ডিফারেন্স। তখন চায়নারও অবস্থা প্রায় সেমই ছিল বাংলাদেশের মতোই, ঠিক না? যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, তো তখন চায়নার যে প্রেসিডেন্ট ছিল তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার আমার তো কোয়াইট সেম, এরকম একটা আলোচনা আপনি দেখবেন কিন্তু নিউজ ফিডে আসে বা নিউজে বা কোনো জায়গায় কোনো আলোচনা হয় বা লেখালেখি আছে, আমি এটা সম্পর্কে কিছুদিন গবেষণা করছি। তো তখন চায়নার প্রেসিডেন্ট বলছিল যে আপনি 10 বছর পর আসেন,
কিন্তু জিয়াউর রহমান এই 10 বছর আর পায়নি। হ্যাঁ, তো 10 বছর পরে আসেন, আজকে সেই চায়নার কথা আপনি চিন্তা করে দেখেন এবং আমাদের কথা চিন্তা করে দেখেন, তারাও কিন্তু আমাদের মতোই ছিল, গরিব, এবং তাদের মধ্যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফেস করিনি, তাই না? জাপান যে আগ্রাসনটা চালাইছে চায়নার উপরে, খাদ্যের যে একটা সংকট, যে খাদ্য জিনিসটা কি, এটা কিন্তু চায়না খুব ভাবে বুঝছে। তারা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্পূর্ণ বিধ্বংস হয়ে গেছে, মানে বিধ্বস্ত হয়ে গেছে, এবং তাদের মধ্যে যে কমিউনিজম নিয়ে একটা ঝামেলা ছিল, সেটা কিন্তু স্টেট কন্ট্রোল বা সরকার কন্ট্রোল করে সেটাকে সেট আপ করে ফেলছে, ঠিক না? জনগণকে শুধু একটা জিনিসই বোঝানো হয়েছে, কর্মের বিনিময়ে খাদ্য। মাও মাও সেতু যখন একটা কাজ বললো, সে বললো এভরি সব মানে কি বলে ধর্মীয় সংস্থা এইসব সবকিছু বন্ধ করে দাও, কর্মের বিনিময়ে খাদ্য। দেখবেন আপনি কি বলবো 2000 সালের আগে বা 80 থেকে 90-এর মধ্যে, এই 10 বছরের মধ্যে দেখবেন অনেক ব্রিজ কালভার্ট বাংলাদেশে তৈরি হয়েছে, বা জিয়াউর রহমানের আমলে, কিংবা ওর নাম যেন কি, ঈশ্বরের আমলে, তখন দেখবেন যে প্রতিটা ব্রিজের এখানে লেখা আছে কর্মের বিনিময়ে খাদ্য, প্রতিটা ব্রিজে লেখা আছে। তো এই সিস্টেমটা যখন চায়না, জিয়াউর রহমান গেল এবং চায়না তাকে বললো আপনি 10 বছর পরে এসে আপনি চায়নাকে দেখবেন, কিন্তু জিয়াউর রহমান দেখতে পারেনি, কিন্তু আমরা এখন সেই চায়নাকে দেখতেছি, দে আর সুপারিয়র, তাই না? আমরা কেন না? ইটস অ্যাবাউট আওয়ার মেন্টালিটি, আমাদের মানসিকতা এবং আমাদের বুদ্ধিজীবীরা। আপনি যে গণতন্ত্রের কথা বললেন না, চায়না কিন্তু বলতে গেলে একটা কমিউনিস্ট দেশ, একটা কন্ট্রোল দেশ, তাদের মধ্যে একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা, তাই না? তাদের মধ্যে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই বললেই চলে। না আমার হ্যাঁ, তাদের মধ্যে গণতন্ত্র, আমার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে, আমি বললাম না গণতন্ত্র চর্চাটা কি জন্য একটা দেশের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আমি ফার্স্টেই বললাম যে হচ্ছে বাংলাদেশ যখন স্বাধীন হয়, আপনি যে বললেন না বাংলাদেশ এবং চায়না মোটামুটি একটা সময়ের মধ্যেই স্বাধীন হয়, কিন্তু চায়নার অবস্থা কিন্তু বাংলাদেশের সাথে খারাপ ছিল, কিন্তু চায়নার যদি হ্যাঁ, আজকে বাংলাদেশের সাথে চায়নার তুলনা দেয় তাহলে আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। কিন্তু গণতন্ত্র চর্চাটা এই জন্য ইম্পর্টেন্ট বললাম, কারণ হচ্ছে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরপরই অগণতন্ত্রের চর্চা শুরু হয়েছে। শেখ মুজিবুর বাকশাল নিয়ে আসছে। আপনি যদি এমনি বলেন যে একটা দেশের মধ্যে রেভলিউশন হওয়ার পরে দেশের মধ্যে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হয়। যেমন 72-এ আমাদের একটা দুর্ভিক্ষ ক্রিয়েট হয়েছিল, 72, 73, 74, হ্যাঁ, 75, হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ, দুর্ভিক্ষ হ্যাঁ, আমাদের হ্যাঁ, সমাজে হ্যাঁ, এমন স্বাধীন হওয়ার পরে অনেকগুলো স্বাধীন হওয়ার পরে দুর্ভিক্ষ ক্রিয়েট হয়েছে। এই যে এরশাদের পতন হওয়ার পরেও কিন্তু বাংলাদেশে একটা ভালো একটা চড়াই উতরাই পার হইতে হয়েছে। চড়াইতে পার হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হয়তোবা দুইটা টার্ম হচ্ছে আমরা গণতান্ত্রিক ভাবে নির্বাচন পাইছি। এই যে শেখ হাসিনার আমল, আমি যদি মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনা কি করছে বা আওয়ামী লীগ সরকার কি করছে এই গত 15 বছর বা 20 বছরে, এটা আমি জাস্টিফিকেশন যাচ্ছি না, কিন্তু মানুষের যে কথা বলার অধিকার এটা হারাই ফেলছে মানুষ। বিশেষ করবেন না, আমি আমি ভোট দেওয়ার বোধহয় ছিল কি হচ্ছে, আমি বাংলাদেশে যখন ছিলাম দুই টার্ম ভোট দিতে পারতাম, দুই টার্মে এক টার্মও ভোট দিতে পারিনি। গতবার তো নাই, গতবার তো আমি ফিনল্যান্ডে চলে আসছে। ভোট দেওয়ার অধিকার এটা হচ্ছে, আপনি শাহরুখ খানের জাওয়ান মুভিটা যদি দেখেন, খুবই ফালতু টাইপের মুভি, কিন্তু জাওয়ান মুভিতে কিন্তু কিছু কনসেপ্ট আছে যেগুলো মানুষের ভোট দেওয়ার যে অধিকারটা, এটা যে কত বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু একটা মানুষের জন্য, সিঙ্গেল মানুষের জন্য, সেটা হচ্ছে একদম ফুটায় তুলছে। আমি আবার মানে আমরা তো কথা বলতেছি হচ্ছে প্যারেন্টিং নিয়ে, প্যারেন্টিং ব্যাপারটা আমি আরো ইয়াতে আসি, ব্যাপকভাবে আসি। বাংলাদেশের মানুষ যারা, এই এই কথাগুলো বোধহয় আপনিও বলছেন সালমান ভাই যে লাইভের মধ্যে, যে বাংলাদেশের মানুষ যারা, আমাদের যে শিক্ষা ব্যবস্থার একটা অন্যতম ধারণা থাকে কি হচ্ছে আমরা শিক্ষা অর্জন করবই কি হচ্ছে ভালো কামাই করার জন্য বা ভালো টাকা উপার্জন করার জন্য। এই যে কনসেপ্ট, সার্টিফিকেটের জন্য, হ্যাঁ সার্টিফিকেট পাবো, সার্টিফিকেটের জন্য আমি দেখা গেছে যে টাকা ইনকাম করতে পারবো বা চাকরি পাবো, আমি চাকরির যে ব্যাপারটা, কিন্তু পাবে কিনা এর কিন্তু গ্যারান্টি নেই। হ্যাঁ, এই জন্য বাংলাদেশে দেখা গেছে যে শিক্ষিত বেকারত্বের হার কিন্তু সবচেয়ে বেশি অন্যান্য দেশের সাথে যদি তুলনা করি, শিক্ষিত বেকারত্বের হার কিন্তু অনেক বেশি। আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল যে জ্ঞান, আমাদের যে সাপোজ ধরেন একটা ছেলে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বা একটা হায়ার মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হচ্ছে, সে ফার্স্টে চিন্তা করবে সে ব্যাচেলর করবে, মাস্টার্স করবে, অনার্স করবে, এই করবে, সে পড়ালেখা করবে সে, বা সে কখনো চিন্তা করে না সে গাড়ির মেকানিক হবো, কিন্তু গাড়ির মেকানিক হচ্ছে একটা বড় একটা কাজের ক্রিয়েটের জায়গা হতে পারে। আমি একটু বলবো, আমি একটু বলি, হ্যাঁ আপনার কথাটা আমি একটু বলে দিই। আমাদের দেশে হচ্ছে কারিকুলাম শিক্ষাটাকে আমরা বেশি প্রায়োরিটাইজ করতেছি, কিন্তু কর্মমুখী শিক্ষাটা নেই। কর্মমুখী শিক্ষাটা আমাদের নেই।
এটা অনেকটা এরকম ধরাইছে যে এই যে একটা কবিতা আছে এরকম যে পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, আর পরশ হলে ধন বিদ্যা নহে হলে বিদ্যা ধন নহে নহে ধন প্রয়োজন। হলে প্রয়োজন। হ্যাঁ, তো বাংলাদেশের অবস্থা, মানুষের অবস্থা এরকম হয়ে গেছে যে বাংলাদেশে হাজার হাজার যুবক পোলাপান যারা কিনা ওই অনার্স মাস্টার্স, কথিত অনার্স মাস্টার্স পার করে আসছে, বা তাদের মধ্যে কোনো প্রায়োগিক জ্ঞান নাই। তারা যদি বলা হয় হচ্ছে একটা বিজনেস ক্রিয়েট কর বা একটা জিনিস প্রতিষ্ঠান, একটা ম্যানুফ্যাকচার কর কোনো কিছু, সে কিন্তু পারবে না, তার মধ্যে ওই জ্ঞানটা নাই। সে কিন্তু ওই যে পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ। তো এই যে সিস্টেম, শিক্ষা ব্যবস্থার এই যে সিস্টেমেটিক ব্যাপার সেপার, এগুলা কিন্তু চেঞ্জ করার, যেমন বাংলাদেশের মধ্যে যে আপনি জানবেন কিনা যে ডাক্তার যারা হয়, এমবিবিএস ডাক্তার যারা হয়, তারাও কিন্তু পুঁথিগত বিদ্যার একটা বাই প্রোডাক্ট। যে ডাক্তার হ্যাঁ হয় হ্যাঁ হ্যাঁ। সে কিন্তু জানে না যে একটা মানুষের, আমরা আগে বলতাম না যে কবিরাজি ডাক্তারি করে, এগুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল জ্ঞান। কবিরাজি যে ডাক্তার, ভেষজ যে ডাক্তারি জ্ঞানগুলো, এগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল জ্ঞান। মানুষ কিন্তু নিজের উপরে প্রয়োগ করে তারপরে কিন্তু ওই ওষুধটা ইয়া করে, ছাল বাকল থেকে তৈরি করে। কিন্তু বাংলাদেশের হ্যাঁ মানুষের যে ডাক্তার, যে এমবিবিএস ডাক্তার আমরা বলি, তারা কিন্তু জানে না যে কোন রোগের জন্য কোন খাবারটা উপযোগী, কোন খাবারটা অনুপযোগী। তাদের হ্যাঁ মধ্যে হ্যাঁ। এই এই জিনিস সকল পড়ানোই হয় না। তাদের পড়ানো হয় হচ্ছে মেডিসিনাল জিনিসপত্র পড়ানো হয় যে এই রোগ হলে তার মেডিসিন দিতে হবে। কিন্তু মেডিসিনটা যে মানুষের জন্য কতটা ক্ষতি করে জিনিস, যেমন একজন, সাপোজ ধরেন একজন যে কেমিক্যাল গ্রহণ করে, সাপোজ ধরেন একজন মানুষ সে কিনা আপনার ইয়া ইয়া ধূমপান করে অথবা কফি খায় কিংবা চা খায়, এটা কিন্তু মানুষের মধ্যে একটা ইয়াদ তৈরি করে, কেমিক্যালের একটা এফেক্ট তৈরি করে। তো আমরা যখন একদম পিওর হ্যাঁ কেমিক্যাল খাই, তখন কিন্তু মানুষের মধ্যে আরো বেশি এফেক্ট ক্রিয়েট করে। তো এগুলা কিন্তু মানুষের, এই যে বাংলাদেশের ডাক্তার, তারা কিন্তু এগুলো সম্পর্কে তাদের জ্ঞান নাই। এই যে আমি ফিনল্যান্ডে আছি, ফিনল্যান্ডে যদি আমি ডাক্তারের কাছে যাই, তারা কিন্তু আচ্ছা। ফার্স্ট করবে গিয়ে হচ্ছে কিভাবে মানে কিভাবে তারা স্বাভাবিকভাবে ভালো করা যায়, ন্যাচারাল জীবনের মধ্যে থাকে হ্যাঁ সে হ্যাঁ কিভাবে হ্যাঁ ভালো হ্যাঁ। যায়। তারা কিন্তু সুদীপ ভাই আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করে একটা প্রশ্ন করব, যে আপনার কি মনে হয় যে বাংলাদেশের ডাক্তাররা আসলে ডাক্তার বা ডাক্তারের মনোভাব তাদের মধ্যে আছে? না, আমার মনে হয় না। একদম সলিড এটা উত্তর ব্যবসায়ী যে একটা ব্যবসায়ী একটা বিষয় হয়ে গেছে না? এটা পুরোপুরি ব্যবসায়িক ব্যাপার। এবং হচ্ছে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের মানুষ, যদি কেউ খুব জটিলতম রোগ নিয়ে যদি বা ডাক্তারের কাছে যায়, তার কোনো সলিউশন হবে মৃত্যু অবধি। মানে তার সলিউশন হ্যাঁ হচ্ছে মৃত্যু। মৃত্যু হইলে পরে তারপর সে নিস্তার পাবে ওই ডাক্তারদের এই বিজনেস। হ্যাঁ, ডাক্তার এরকম এভাবে বলবে। কিন্তু আপনি যে দেশে আছেন, সেই দেশে বলেন বা ওয়েস্টার্ন কালচার বলেন, ইউরোপিয়ান কালচার বলেন, সেখানে ডাক্তারদেরকে আগে শিক্ষা দেওয়া হয় তাদের ডিগ্রি নেওয়ার পরে, আগে তারপরে ইন্টার্নি কোর্স শিক্ষা দিতে, হাউ টু বিকাম এ ডাক্তার, হাউ টু অ্যাক্ট উইথ দ্য পেশেন্ট, তাই না? কিন্তু আমাদের মধ্যে, আমি সেদিনকে দুটোর সাথে এই বিষয়ে কথা বলছিলাম, যে তুই দেখ সরকারি মেডিকেল কলেজে যে কোনো হসপিটালে যাবি, দেখবি যে এই ডাক্তার মাস শেষে 60-70 হাজার টাকা বেতন পাচ্ছে, এবং তার জন্য সরকারি ব্যবস্থা থেকে অনেক কিছু আছে, কিন্তু তারপরেও সে আহ, অনেক সিরিয়াল মেনটেন করতে হচ্ছে জনগণের, অনেক চড়াই উতরাই পার করে। ডাক্তার 10 মিনিট সময় দিচ্ছে, হি হ্যাজ এ সিরিয়াস কেস, মানে হি অর শি দ্য পেশেন্ট হ্যাজ এ সিরিয়াস কেস, বাট ডাক্তার ইজ জাস্ট ইগনোরিং। রাইট। ডাক্তারের মাথা খেলে ওটাই ঘুরছে, যে আমি কখন এখান থেকে আমার ডিউটি টাইমটা শেষ করব, আমি যে প্রাইভেট সেক্টরে যে কাজ করব এবং একটা বড় মাপের অ্যামাউন্ট পাবো। একটা হুম। ডাক্তার যে 1 বছর একটা সরকারি ইসে গেল এবং তাকে সে ডাক্তার হিসেবে ভালো, সে সরকারি কলেজ থেকে পাশ করে সে এমবিবিএস শেষ করছে বা বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে, এবং তাকে সুন্দরভাবে সে সেখানে সিলেক্টেড হয়ে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া সে এক ডাক্তার হয়ে গেছে। এবং তার মধ্যে সে কি 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে একটা গাড়ি কেনার ক্ষমতা রাখে? রাখে না। কিন্তু প্রতিটা ডাক্তারই রাখে না। 3 মাস জব করার পরে সে একটা গাড়ি কিনে ফেলছে। তো ইটস নাও বিকাম এ বিজনেস। ঠিক আছে, দে ক্যানট বি এ ডাক্তার। ওকে, আমি এটা ডাইরেক্টলি বলবো, এটা হচ্ছে আমাদের মানসিকতা। আর তারপরে আরেকটা বিষয়, এই যে আমরা যে প্রফেশন গুলো নিয়ে কথা বলতেছি, আপনার আমার কাছে মনে হয় যে রাজনীতি তো একটা প্রফেশন, তাই না? রাজনীতি মানে রাষ্ট্রের যে নীতি, এগুলা যারা নির্ধারণ করবে, সেটাও একটা প্রফেশন। তো বাংলাদেশের যে রাজনীতির অবস্থা, সেটা একদমই মানে কথা বলার মধ্যে নাই আর কি। যে বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্রনীতি নিয়ে পড়াশোনা করে যে রাজনীতিবিদ হয়েছে, এরকম কয়টা মানুষ আপনি পাবেন আমি জানি না। ভাইয়া, কথা বলতে কি এখানে একটু ইন্টারাপ্ট করি। কথা বলার বিষয় একটা এবং সত্য কথা বলার বিষয় একটা। একসেপ্টেন্স তাদের নেই যারা সত্য কথা বলতেছে, কিন্তু যারা তাদের তালের সাথে তাল মিলাচ্ছে তারাই মোটামুটি টিকে যাচ্ছে। আমি সজীব ভাইকে আমি আর একটু বিরক্ত করবো, আমি একটা প্রশ্ন করবো সজীব ভাই, আপনি এটার অ্যান্সার দিবেন।
আপনি বললেন যে আসলে গণতন্ত্রের একটা চর্চার বিষয়, ঠিক না? যেমন গণতন্ত্র হুম। চর্চা যেতে হয় সেদের সুখী সুখী হয়। আপনি বলছেন যে ফিনল্যান্ডে আছেন, আপনি সেখানে গণতন্ত্রের চর্চা হয় সঠিকভাবে, এই জন্য তারা সুখী দেশ, ঠিক না? আমিও রাইট। মানলাম, হ্যাঁ মেনে নিলাম, এটা 100% সত্যি। কিন্তু আপনি যখন চায়নার ক্ষেত্রে দেখাবেন, তারা কিন্তু গণতান্ত্রিক দেশ না। তাদের মধ্যে একটা কন্ট্রোল সিস্টেম আছে, সিস্টেম ফলো করে, এবং তারা একটা কর্মদক্ষ জাতি তৈরি করে ফেলছে, ঠিক না? আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না। তো গণতন্ত্র বলতে আমরা যেটা বোঝাই, আমাদের দেশে সেটা নেই, ঠিক আছে? আসলে সঠিক না, গণতন্ত্র আছে, গণতন্ত্রের দুইটা ইউজ হয়, খারাপ এবং ভালো। এখন যদি একটা কেউ খারাপ জিনিস উত্থাপন করে, সেখানে 100 লোকের মধ্যে যদি 90 জন খারাপের প্রতি সমর্থন দেয়, তাহলে সেটাই গণতন্ত্র, ঠিক হ্যাঁ, না? এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। আমি আমি কিন্তু কিন্তু আপনার এই এখনো ভালো, বলছি গণতন্ত্র চর্চার ব্যাপারটা, চর্চা এই ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা মিউজিশিয়ান সে যখন অনেক দিন যাবত চর্চা করব, তখন কিন্তু সে ভালো করে মিউজিকটা আউটপুট করতে হবে। তো গণতন্ত্র চর্চার ব্যাপারটা কিন্তু হচ্ছে এরকম যে একটা দেশ যখন গণতন্ত্র, এই সাপোজ ধরেন আমি যদি বাংলাদেশের বর্তমান অবস্থায় যদি গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করে দেয়, যে আমি বললাম যে হচ্ছে সাপোজ ধরেন একটা ফেসবুকের মধ্যে পুল ক্রিয়েট করলাম, সেটার মধ্যে হচ্ছে যদি জিজ্ঞাসা করি যে আম, কার কাজ আপনার কাছে ভালো লাগে, হুমান ফরিদি স্যার নাকি ওই আপনার ওই হিরো আলম, কার কাজ আপনার কাছে উপভোগ্য মনে হয়, তাহলে কিন্তু দেখা গেছে যে হিরো আলমের 60% 70% ভোট পেয়ে গেছে। তো গণতন্ত্রের চর্চা যদি আপনি করবেন, না এটাই স্বাভাবিক যে উপভোগ্য কিন্তু হিরো আলমের কাজ। কিন্তু আমি জাস্টিফিকেশন যদি করতে চাই, ওই মেন্টালিটি ক্রিয়েট করতে করতে আস্তে আস্তে জেনারেশন টু জেনারেশন এরকম 3 4 5 জেনারেশন চলে যেতে পারে একটা গণতন্ত্র দেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে। একটা সবগুলা মানুষ একই রকম ভাবে চিন্তা করতেছে এবং সেটা শুভ চিন্তা, এই ব্যাপারটা ক্রিয়েট করতে কিন্তু অনেক দিনের ব্যাপার। কিন্তু বাংলাদেশের দেখ মানে বাংলাদেশের শুরুর প্রথম পর্যায় থেকেই বাংলাদেশ একটা অগণতান্ত্রিক দেশ। এই যে শেখ মুজিবুর থেকে শুরু করে আপনার এরশাদের শাসন, তারপরে হচ্ছে এই যে শেখ হাসিনার শাসন, সবগুলা কিন্তু আচ্ছা অগণতান্ত্রিক। আপনি বাট আমরা শেষ এখন যে করেন, তারপর আমি কথা বলবো। এখন যে রেভলিউশনটা হয়েছে, এই রেভলিউশনের মাধ্যমে আমরা অন্তত এই আশাটা করতে পারি, এই চিন্তাটা করতে পারি যে বাংলাদেশ হয়তোবা আজকে থেকে 20 25 30 বছর পরে একটা ভালো একটা জায়গায় ক্রিয়েট করতে পারে। মানে হচ্ছে এটা শুধুমাত্র যে আমি বললাম না, আপনি কিন্তু প্রদীপ ভাই, আমি আমি যেমন এখানে বললাম যে ডাক্তার যেমন আমি একটা আপনার পেশা। সাথে এ বিষয়ে সহমত হব না। আমি আপনার কথা মানে না, সুন্দরভাবে একসেপ্ট করবো, কিন্তু সহমত হব না। কারণ হচ্ছে, আমি এখানে ইন্টারাপ্ট করতেছি, নেভার মাইন্ড ভাই, যে আমরা জন্মের পর থেকে দেখে আসছি যে আমাদের দেশকে গণতন্ত্র বা ডেমোক্রেটিক দেশ হিসেবে আমরা উপস্থাপন করছি, ঠিক আছে? কিন্তু ডেমোক্রেসি বা গণতন্ত্র আমরা কোথায় প্রয়োগ করতে পারছি, আর কোথায় যে সঠিক গণতন্ত্রের ব্যবহারটা হয়েছে, এবং যারা গদিতে বসে আছে তারা যে আসলে ডেমোক্রেসি সম্পর্কে কোনো ধারণা রাখে, আমার এটা মনে হয় না। সে আপনি শুরু থেকে বলেন, শেখ মুজিব থেকে বলেন, আর আজ পর্যন্ত বলেন, এখন যে আপনি এই যে নতুন যে ইউনূসের কথা বলেন, ডক্টর ইউনূসের কথা বললেন, সে যে গণতন্ত্র ফলো করছে কোথায়? আমরা আমাদের আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? যে আমরা সবসময় ভুল মানুষটাকে সিলেক্ট করি, এবং যোগ্য ব্যক্তিটাকে আমরা যোগ্য জায়গায় বসাই না। এটা আমাদের গণতন্ত্রের সবচেয়ে একটা ল্যাকিং, সবচেয়ে বড় ল্যাকিং হচ্ছে সব এটা। থেকে বড় সমস্যা, আমরা পক্ষপাতিত্ব করি এবং আমাদের মধ্যে যেমন নেপোটিজম যেমন ধরেন, বিষয়টা হ্যাঁ রয়েছে। হ্যাঁ, যেমন ধরেন আমি একটা কথা বলবো, যে হ্যাঁ শেখ মুজিব বাংলাদেশ ক্রিয়েট করছে বা বাংলাদেশের স্বাধীন করার জন্য বড় অবদান রাখছে। হ্যাঁ, সে কিন্তু এই প্রথম তো সে ক্রিয়েট করছিল, কিন্তু তাজউদ্দিন সাহেব তিনি কেন শেখ মুজিব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন? তিনি ভালো মানুষ ছিলেন, তিনি গণতন্ত্র বুঝতেন, এই জন্য তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন? অবশ্যই আমি সেটা স্বীকার করি এখন। আর এরপর থেকে যতবার আসছে, হ্যাঁ জিয়াউর রহমান জনগণের জন্য হাজার কাজ করছে, তিনি কিন্তু মাঠে নেমেও কাজ করছেন, শেখ মুজিব যেটা করেনি। একজন শাসক বা আপনি গণতন্ত্র যাই বলেন, তার ধ্যান ধারণা হবে দেশের জনগণ কিভাবে উন্নত করা যাবে, তাই না? দেশের মানসিকতা, অর্থনৈতিক দিক যাই বলেন, সব ক্ষেত্রে কিভাবে উন্নতি করা যাবে। এখন যদি একজন রক্ষক হয়ে ডেমোক্রেটিক নাম দিয়ে বা গণতন্ত্রের চর্চা বলে চালিয়ে দেয়, তাহলে এই আমি বলবো ভাই, আমাদের মানসিকতা কোনোদিন চেঞ্জ হবে না। এখন যে আপনি আশা করছেন যে 20 30 বছর চেঞ্জ আমার হবে, কথা হচ্ছে আমি ধারণা করি যে না, আমার কথা হচ্ছে যে ডাক্তার ইউনূস কিন্তু গণতন্ত্র চর্চা করার জন্য এখানে আসেন, বা গণতান্ত্রিক ভাবে এখানে আসে না, বা তিনি আসতেও চান সে না। গণতন্ত্রের হাতে গণতন্ত্রের হাতে তুলে দেওয়ার জন্য আসছেন, তাই তো? হ্যাঁ, না আমাদের কিন্তু এই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার যে আমাদের বাংলাদেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা কোন ওয়েতে যেতে পারি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে ব্যাপার। ওকে এই যে ওকে, এখানে আমি বাংলাদেশের আমি আমার গণতন্ত্র, ছোট ব্রেন থেকে, হ্যাঁ ছোট ব্রেন থেকে আপনাকে হ্যাঁ একটা শর্ট সলিউশন দিয়ে দিব, যে হ্যাঁ আমাদের আসলে দেখা উচিত যে কে গণতন্ত্র সম্পর্কে জানে।
আসলে সঠিক গণতন্ত্র জিনিসটা কি, যে এই চর্চাটা করে তাকে আমাদের সেই জায়গায় বসাতে হবে। আমরা সবসময় অযোগ্য ব্যক্তিটাকে না, বসাই এবং আমরাই এর দুর্ভোগের সৃষ্টি করি। আমি একটা অযোগ্য প্রশ্ন ব্যক্তি, করছি। একটু ইন্টারাপ্ট করব, অযোগ্য ব্যক্তিটাকে যে আমরা বসাচ্ছি, ঠিক আছে, এই অযোগ্য ব্যক্তিটা কিন্তু আমাদেরই আশেপাশের কেউ, যাদেরকে দিয়ে আমরা আমাদের মানে স্বার্থ উদ্ধার করতে পারবো। একমত হবেন কিনা? অবশ্যই এই আমি জন্যই আমি অযোগ্য আমি তো ব্যক্তিটা সেই আমি জায়গাটাতে আমি বসানো হচ্ছে। আমি আমি আপনার সাথে খুব ভাবে একমত। আর সজীব ভাই যেহেতু দেশের বাইরে থাকেন, উনি আমাদের আমাদের এই সিস্টেমটা উনি খুব ভালোভাবে অবলম্বন করেন। তো সজীব ভাই, আমি আপনাকে এই বিষয়ে আমি ক্রেডিট দিব যে আপনি খুব ভালোভাবে অবলম্বন করে পারেন। কিন্তু আমরা যে, আপনি তো 90 দশকের, বা আমরাই সেই 90 দশকের, আমরা সবাই একই জেনারেশনের। তো আমি জন্মের পর থেকে দেখিনি যে আমাদের দেশে, একটা সাধারণ উদাহরণ দেবো, আমরা লাইভের প্রায় শেষ দিকে চলে আসছি, হ্যাঁ, তারপর শেষ করে দেবো, আপনি একদম। শেষে কিছু বলবেন, খুব সুন্দর কিছু বলবেন, আর যেটা আমি লাস্টে বলবো। যে দেখেন, আমাদের মধ্যে কিন্তু আমি জন্ম থেকে দেখে আসছি যে আমাদের জন্ম নিয়ন্ত্রণ বা একটা বিষয় আছে, তাই না? প্রতিটা বাড়ি বাড়ি একজন মহিলা যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি শেখাচ্ছে, কিন্তু সন্তান গঠন করতে হবে, বা সন্তান, আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে, যে প্যারেন্টিং একটা বিষয় সরকার জনগণকে দিচ্ছে, এই প্যাম্পাস থেকে শুরু করে, গিফট থেকে শুরু করে একটা নতুন সন্তান জন্মগ্রহণ করলে, ঠিক না? তো আমাদের দেশে জন্ম নিয়ন্ত্রণ শেখানো হচ্ছে, কিন্তু সন্তান গড়ার জন্য সরকার কিছুই করছে না। আপনি মানবেন কিনা? তো এটা হচ্ছে আমাদের গণতন্ত্র বা আমাদের রাষ্ট্র ব্যবস্থা। আমি আমার সত্যি বলতে, আমি পাবলিকলি বলতে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, কারণ আমাকে সবাই অসামাজিক বলে, যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার। আমি বলবো যে আমি আমার সরকার বলেন, আমার জন্ম থেকে এই পর্যন্ত আমি কোনোভাবেই স্যাটিসফাইড না। আমার দেশ ছাড়ার একমাত্র কারণ ছিল এই কারণ, যে আমি স্যাটিসফাইড না। আচ্ছা, আমি বহির্বিশ্বের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছি, কারণ সেখানে যেমন স্বাধীনতা আছে, গণতন্ত্রের একটা প্রকাশ আছে, সেখানে মানুষের মধ্যে একটা নৈতিকতা আছে, মূল্যবোধ আছে। তারা যতই তারা ওই যে আমরা আমাদের বললাম না যে সংস্কৃতির চর্চা, আমরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে আসবো, তারা বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কারোর জীবনে তারা ইন্টারাপ্ট করতেছে না, ইন্টারফেয়ার করতেছে না, তারা কারো ঘুষ খাচ্ছে না, ঠিক না? আপনি ফিনল্যান্ডে আছেন, আপনি কি বলতে পারবেন যে ফিনল্যান্ডের কোন প্রশাসনিক খাতের লোকজন ঘুষ খায়? No. কোন পুলিশ একটা জায়গায় যে হেল্প করতে গেলে যে কি বলে যে আমাকে টাকা দাও? না। দেখ, এইসব কোথাও হয় না, শুধু আমাদের দেশে হয়, ইন্ডিয়া হয়, সাউথ এশিয়ান যে কন্টিনেন্ট আছে এখানে হয়। কেন হয়? এটা সম্পূর্ণ আমাদের মানসিকতার বিষয়। আমরা মানসিকগত ভাবে আমরা আসলেই ভাই খুবই একটা, আমি বলবো যে এবড়ো থেবড়ো বলবো, এলোমেলো বলবো না, এবড়ো থেবড়ো একটা আমাদের বিষয়টা। বুঝতে পারছেন? আজকে এখন এখানে সজীব ভাই, আমি আমরা একটু প্রায় ইন্টারাপ্ট করব, এখানে আমি কিছু কমেন্ট নিব, কমেন্ট গুলো আমরা একটু নিয়ে আসি, তারপরে আমরা হ্যাঁ, বাকিটুকুতে যাই। চমৎকার চমৎকার তাপস কিছু দাস, কমেন্ট করছে, হ্যাঁ। হ্যাঁ, তাপস দাস কমেন্ট করেছেন, indeed this program is very thoughtful, provoking, touching the in-depth issue. Yes, of course. উনি আরো লিখেছেন, China is a case of forcefully application, whereas Bangladesh democracy has its positive influence on citizens. তাপস দাস, মুম্বাই। ঠিক আছে, তাপস দাস আবার লিখেছেন, there is one point, government-oriented parenting sometimes may dominate its thoughts on criticisms and in name of upbringing তাপস দাস, এবং parenting aspect needs patience and to observation evolution time to time. তারপর ইনি আরো রেখেছেন, ইয়েস আপু, ইটস রাইট, গণতন্ত্র হ্যাজ ব্ল্যাক শেপ। শাবানা বন্যা লিখেছে, আসসালামু আলাইকুম। আর তাপস দাস আরো লিখেছেন, এনি চেঞ্জেস নিডেড, টাইম টু প্রডিউস এক্সাক্ট রেজাল্ট, রাইট। এরপরে তাপস দাস ভাই আরো লিখেছেন, জাপান হ্যাজ এ রিচ কালচার আপব্রিঙ্গিং। তাপস দাস, মুম্বাই। হ্যাঁ, অবশ্যই। তো এই মুহূর্তে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে সুপ্রিয় আমাদের আলোচক এবং উপস্থিত, আজকের আলোচনাগুলো মোটামুটি বেশ জমে উঠেছে, তাই না? এই আলোচনা কিন্তু আমাদের চলতেই থাকবে, তবে যেহেতু সময়ের প্রয়োজনে আজ আমাদের শেষ করতে হচ্ছে। আমরা শীঘ্রই আবার আসবো এবং আবার দেখা হবে। সে পর্যন্ত আশা করি অপেক্ষায় আপনারা থাকবেন। শুভকামনা রাখছি সবার জন্য। তো আরো যে কথাটুকু বাকি ছিল সেই কথাটুকু শেষ করে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করব।
এখন সজীব ভাইয়ের কাছে আমি জানতে চাইবো, বা আমি মানে তিনি প্রবাসে থাকলেও একজন বাংলাদেশী হিসেবে বাংলাদেশের কি চেঞ্জ হওয়া উচিত, আর সবচেয়ে বড় চেঞ্জটা যেটা বাংলাদেশের গাঠনিক ভাবে বলেন, জাতিগত ভাবে বলেন, আমরা বাঙালি হচ্ছে পরে ভাই, আমরা হচ্ছে বাংলাদেশী, তাই না? হুম। আমাদের উচিত হওয়া, আমাদের নাম হওয়া উচিত আমরা বাংলাদেশী। বাঙালি আমাদের পরে আছে, রাইট। কারণ পশ্চিম বাংলায় বাঙালি আছে, তাই না? আমরা বাঙালি হচ্ছে পরে, সেটা আমরা পরবর্তী কালচারে যাবো। কারণ যখন বাংলাদেশ আমরা তৈরি করে ফেলছি তখন আমরা হুম। বাংলাদেশ, হ্যাঁ। না? বাঙালি কালচারটা আমাদের ব্যক্তিগত কালচার, এটা আমরা ধারণ করবো। ওই যে তাপস দাস উনি বললেন যে জাপান হ্যাজ এ, কি বললো সত্যি, খুব হুম। গভীর এবং খুব একটা সমৃদ্ধ একটা সংস্কৃতি বা মানসিকতা তাদের মধ্যে আছে, তাই না? তো এটা আমাদের বাঙালির মধ্যেও ছিল। আমরা বাঙালি জাতি কিন্তু আর্য সভ্যতার একটা পর সময় থেকে আমরা ছিল, একটা হ্যাঁ, সময় ছিল, আমাদের বর্তমানে এই জিনিসটা মানে বিলুপ্ত প্রায়, সত্যি কথা হ্যাঁ বলতে এখানে বিলুপ্ত। এখানে হ্যাঁ, এখানে আমি বলবো যে আমাদের যেহেতু এই যে প্রাদেশিক বা ঔপনিবেশিক একটা বিষয় আমাদের উপরে এই ভারতবর্ষের উপর পড়ছে, সেই মুঘল আমল থেকে শুরু করে এই পর্যন্ত, যে আমাদেরকে না শোষণ করা হয়েছে বারবার, আমাদের নিজস্বতাকে বারবার ডেভেলপ করা হয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমাদের আমাদের না নিজস্বকে এই ডমিনেট করা হচ্ছে, ডমিনেট ডমিনেট করা করেছে, হয়েছে আমাদের আমার। নিজস্ব করেছে। আমি বলবো যদি ভারতবর্ষের মধ্যে বা ভারতের মধ্যে যদি কোনো কালচারাল যদি কারো প্রিজার্ভ করে থাকে, সেটা শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু, হুম। গুজরাট, সত্যি বলতে। এমনকি এখন আমি বলবো যদি আমি কলকাতার বিষয়ে আসি বা পশ্চিমবাংলার বিষয়ে আসি, কলকাতার বেশিরভাগ মানুষই ইনফ্লুয়েন্স বাই ওয়েস্টার্ন কালচার। তারা কথার মধ্যে বাংলা যেটুকু বলবে তার থেকে বেশি ইংরেজি বলবে। ইংরেজি বলবে, হ্যাঁ। হ্যাঁ, আর তাদের মধ্যে বিষয়টা হচ্ছে এরকম, তারা আমি বলবো যে সাহিত্য বলেন, সাহিত্য কিন্তু খুব একটা ভালো একটা ইম্প্যাক্ট রাখে। আপনি যেহেতু আঁকাআঁকি করেন, এই জিনিসগুলো কিন্তু খুব একটা ভালো ইম্প্যাক্ট রাখে। কিন্তু এরা যে এই অ্যাডপশনের ক্ষমতা আমাদের বাঙালিদের এত বেশি, যে আমরা কিন্তু একসময় চা খেতাম না, আমাদের কিন্তু ব্রিটিশরা চা দিয়ে গেছে। আমরা কিন্তু একসময় স্মোকিং সম্পর্কে ধারণাই রাখতাম না, আমাদেরকে স্মোকিং সিস্টেমটা তারা দিয়ে গেছে। কিন্তু উই জাস্ট বিকাম এ এক্সপেরিমেন্টাল অবজেক্ট, নট, আমি সাবজেক্ট বলবো না, অবজেক্ট। তারা আমাদের প্রতি ট্রাই করে গেছে কিন্তু তারা কিন্তু চেঞ্জ হয়নি। ব্রিটিশরা কিন্তু স্টিল নাও ব্রিটিশ, ঠিক না? তাদের মধ্যে নৈতিকতার কোনো চেঞ্জ হয়নি, মানবিকতা চেঞ্জ হয়নি, এমনকি সারা বিশ্ব শাসন করার মতো সেই মানসিকতা এখনো তারা রাখে, ঠিক না? সজীব ভাই, কিন্তু আমরা বাঙালিরা, ভারতবর্ষ, এই ভারত উপমহাদেশের আমরা লোকজনরা, আমরা এত ভাবে ঔপন্যাসিক ভাবে শোষণের শিকার হয়েছি, কালচারাল যে আমরা অ্যাডপশনের শিকার হয়েছি। অ্যাডপশন করতে করতে না আমাদের মধ্যে ওই জিনিসটা নেই, আমরা সম্পূর্ণভাবে ডোমিনেটেড হয়ে গেছি। এখন একদম। এটাকে এবং এই আমরা ডেভেলপ করতে ডমিনেশনটা, গেলে একটা জিনিস দেখ সালমান, একটু ইন্টারাপ্ট করবো, যে এই ডমিনেশনটা যে আমাদের উপরে হয়েছে, আমরা কিন্তু সেটাকে, সেই ডমিনেটেড হয়েই আছি, আমরা কিন্তু সেখান থেকে আর ওঠার চেষ্টা করতেছি না, হুম, এখন তাই এখন না? আমি এখানে আমরা সুন্দর একটা উদাহরণ ডমিনেটেডই দেবো। হয়ে আছি। হ্যাঁ, প্লিজ। এখন ভাই যে আমি একটা, আমার হয়েছে জ্বর, হ্যাঁ, আমি হয়তো আমার জ্বর হয়েছে, এখন জ্বরের বদলে যদি আমাকে বিভিন্ন ডাক্তার বিভিন্ন দেশ থেকে এসে আমাকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ায়, অবশ্যই তার আমার মধ্যে মানসিক শারীরিক চেঞ্জ তো হবেই, তাই না? আমি সম্পূর্ণ ডিসেবল হয়ে যাবো, কিংবা আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবো, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবো। তা আমাদের এই ভারত উপমহাদেশে এই সেম সিস্টেমটাই হয়েছে, এবং বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বেশি হয়েছে। তোর মোগল শাসন আমলে একটা মুসলিম হিন্দু একটা কালচারাল সংযোগ স্থাপন হয়েছে, পরে আবার সেটা সেপারেশন হয়ে গেছে, ঠিক না? দেখবেন যে আপনি পুরান হ্যাঁ, ঢাকায়, তুমি তো পুরান ঢাকা, তাই না? পুরান ঢাকায় হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এখনো দেখ মুগলি চল, মুগলি খাবার চলে। কিন্তু সারা হ্যাঁ। বাংলাদেশে কি চলে? সারা না, বাংলাদেশে কি চলে? না, চলে না, চলে না। তবে তবে একটা আমি জিনিস এটা বন্ধু, বলবো, এটা তোর মানতে হবে, আমি একটু ইন্টারাপ্ট করছি, এখন একটা জিনিস তোর মানতে হবে, যে পুরান ঢাকা কেন্দ্রিক যে মানুষগুলো আছে, ঠিক আছে, এটা তুই মানতে বাধ্য হবি, এই মানুষগুলোর এখন পর্যন্ত পালস তুই আছে, যেটা তারা হ্যাঁ, মৃত না। তুই যেটা বলছিস সেটা আমি মানি এবং সেটা আমি সম্মানও করি। কেন করি? তারা যে মুঘল আমলের একটা সিস্টেম ধরে রাখছে, তারা কিন্তু চেঞ্জ হয়নি। হুম। চেঞ্জ হয়নি। যে এখন এখন ওকে, পর্যন্ত দেখবে, ওই গ্যাদারিংটা আমাদের মধ্যে আছে, সেই একই রকম চাল চলনটা ওকে, ওকে, আছে, ওকে, ওকে, ওই আমি বংশ আমি আমি তোকে পরম্পরাটা আছে। আমি 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 তোকে, হ্যাঁ, বংশ পরম্পরা, এই যে এটাই বললাম যে বংশ পরম্পরা। আমি এখন শেষের দিকে চলে আসছি, আমি কিছু উদাহরণ দিব। দেখেন হ্যাঁ, হ্যাঁ, সজীব sure. ভাই, ইহুদিরা কিন্তু হচ্ছে, আমরা ইহুদিদেরকে অনেক নেগলেক্ট করি, তাই না? বা আমরা অন্য হ্যাঁ। চোখে দেখি, কোনো দৃষ্টিভঙ্গি। ইহুদিরা পৃথিবীর হুম। যে দেশে যাক, সে আর ইহুদি, জিউস ইজ জিউস, ঠিক না? তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসে নাই।
জাতিগতভাবে চেঞ্জ, তার কারণ তাদেরকে ওইভাবে বিল্ড আপ করা হয়েছে, তারা ওইভাবেই বিল্ড আপ হয় জন্ম থেকে, যে আমি একজন জিউস, ইহুদি, ঠিক না? তাদের মধ্যে যে একটা কালচারাল ইফেক্ট বা পারিবারিক একটা বন্ধন বা রক্তের একটা সম্পর্ক, এটা কিন্তু তারা চেঞ্জ করে নেয়। কিন্তু আমরা এতবার অ্যাডপশনের এবং শোষণের শিকার হয়েছি যে আমাদের মধ্যে এত মেডিসিন পুশ করা হয়েছে শুধুমাত্র এক জ্বরের জন্য, যে আমরা কোলাপসেবল হয়ে গেছি, সম্পূর্ণ কোলাপস হয়ে গেছি, ঠিক আছে? তো আমি পুরোনো ঢাকা কেন সাপোর্ট করবো, যে ওরা যে মুঘল থিওরিটা পেয়েছে, ওই মুঘল থিওরিটা ওরা এখনো চালমান রয়ে গেছে। কিন্তু আমরা যে বাঙালি একটা জাতি, বাঙালি সংস্কৃতি, আমরা কিন্তু বাঙালি সংস্কৃতির মধ্যে সবকিছু ঢুকিয়ে ফেলছি, জাপানিজরা কিন্তু ঢুকায়নি। এই যে উনি যে তাপস দাস বললেন, জাপানি হ্যাজ এ ডিপ কালচার, কি বললো যে অনেক অনেক বছরের বা অনেক সময়ের একটা কালচার, তাই না? তারা কিন্তু সেটা প্রিজার্ভ করে রাখছে এবং সেটাকে চর্চা করছে। কিন্তু আমরা চর্চা করছি না, আমরা বিভিন্ন দিক দিয়ে তীরের শিকার হয়েছি এবং সেই তীর গুলো আমাদের মধ্যে ঢুকায় নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, এবং সেটা আমাদেরকে মানসিক করেছে। এই জন্য আমাদেরকে এখন শঙ্কর হিসেবে দেখা হয়, সোজা বাংলা কথা। সুদীপ ভাই, আমাদেরকে বাংলাদেশিকে সারা বিশ্বের মানুষ চিনে আমরা একটা সংকর জাতি, বাট অ্যাকচুয়ালি উই আর নট এ সংকর জাতি, আমাদেরকে সংকরিত করা হয়েছে। তো আমরা এটা থেকে যখন বের হতে পারবো, এবং আমরা এখন বাঙালি না, আমরা বাংলাদেশি হিসেবে যদি কাজ করি এবং বাংলাদেশকে পরিবর্তন করার চেষ্টা করি, তাহলেই হয়তো আমাদের জেনারেশন চেঞ্জ হবে, সংস্কৃতি আমরা এখন যেখানে দ্বারা আছি এখান থেকে আমরা শুরু করতে পারবো। বন্ধু, এটা পদক্ষেপটা আমাদেরকেই নিতে হবে। একটু ইন্টারাপ্ট করলাম, এই পদক্ষেপটা আমাদেরকেই নিতে হবে। আমরা যারা আছে, এটা আমাদের বের করতে হবে, আমি বলবো আমরা যদি চিন্তা ভাবনার মাধ্যমে এই জিনিসটা আমরা বের করতে পারি, তাহলে এর সলিউশন আমরা পেয়ে যাব। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সজীব ভাই আমাকে আমাদের এই বিষয়ে কিছু কথা বলবেন, তারপর আমি কমেন্ট দেব। সজীব ভাইকে আমি এই প্রশ্নটাই করছি যে সজীব ভাই যে যুক্তি কথা বললো যে আমাদেরকে, আমি নয় অনেক কিছু বললাম, হয়তো আমার ল্যাকিং থাকতে পারে, কিন্তু আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি দেখেন যে আমাদের, আমি বাঙালি বলবো না, আমরা এখন একটা সম্পূর্ণ বাংলাদেশী হয়ে গেছি। বাঙালি আমাদের নিজস্ব সত্তা, ঠিক আছে? আমরা জাতিগত হিসেবে আমরা এখন বাংলাদেশী। বহির্বিশ্ব বলেন যাই বলেন, আপনাকে কিন্তু বাঙালি পরে বলবে, আগে বলবে আপনি বাংলাদেশী, কারণ আপনার পাসপোর্ট বাংলাদেশে, ঠিক না? কিন্তু বাঙালি কিন্তু ইন্ডিয়াও আছে, ঠিক না? তো আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বাঙালি কালচারটাকে নয় বাদ দিলাম, সেটা আমাদের নিজের সত্তার মধ্যে ধারণ করে রাখলাম যে আমরা বাঙালি, আমরা সবখানে আমরা বাংলাদেশি। তো আমরা বাংলাদেশকে চেঞ্জ করার জন্য আর বাংলাদেশি কালচারটা আমরা প্রিজার্ভ করার জন্য এখন কি করতে পারি? আমরা বাঙালি কালচার কখনোই আমরা এক্সপ্রেস করতে পারবো না, বা কখনোই আমরা বহির্বিশ্বের কাছে বাঙালি কালচার দেখাতে পারি না, আমরা পালন করতে পারি আমাদের মধ্যে। তো আমরা প্রদর্শন করতে পারি, আমরা বাংলাদেশি কালচারটাকে প্রদর্শন করতে পারি বা এক্সপ্যান্ড করতে পারি বা এক্সপ্রেস করতে পারি বা বহির্বিশ্বকে দেখাতে পারি। তো আমার কাছে সজীব ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আপনি রাষ্ট্রগত ভাবে বলেন, সমাজগত ভাবে বলেন, প্রশাসনিকগত ভাবে বলেন এবং সাংস্কৃতিক দেশ কালচারাল গত ভাবে বলেন, আমরা বাংলাদেশে কিভাবে সুন্দর করতে এবং বাংলাদেশি কালচার কিভাবে প্রেজেন্ট করতে পারি এবং আমরা একটা বাংলাদেশি জাতি হতে পারি, আমি একজন বাংলাদেশি বলে গর্ববোধ করতে পারি, সেই সময়টা কবে আসবে এবং কিভাবে আসবে? অনেক মিক্সড জিনিসপত্র রয়ে গেছে এটার মধ্যে। আমি একমত হবো গিয়ে হচ্ছে এই ব্যাপারটাতে যে বাংলাদেশি হচ্ছে একটা মিক্স বা সংকর জাত, আমাদের জাতটা। কারণ এটা হচ্ছে অনেক অনেক দেশের ভৌগোলিক ব্যাপার স্যাপার আমাদের বাংলাদেশের মধ্যে চলে আসছে। যেমন ধরেন বাংলাদেশে যে আমি বলবো হচ্ছে যারা ধর্মকর্ম করে, মানে ইসলাম ধর্মে করে চর্চা করে, দেখবেন যে তারা একটু পাগড়ি পরে বা বড় আলখাল্লা পরে, এগুলো কিন্তু হচ্ছে আরাবিয়ান সংস্কৃতি। তাদের দেশে দেখা গেছে যে মরু অঞ্চল, তাদের দেখা গেছে যে সূর্যের তাপ, সেগুলো মাথা বাঁচানোর জন্য পাগড়ি পরতো। সেই কালচারটা কিন্তু বাংলাদেশে চলে আসছে, বা টুপি পরে বা জুব্বা পরে। আবার দেখা গেছে যে ইন্ডিয়ান অনেক ব্যাপার সেবা বাংলাদেশি মানুষের মধ্যে চলে আসছে, যেমন শাড়ি পরা ব্যাপারটা, তারপরে আপনার যে ধুতি পরা ব্যাপারগুলা, এগুলো কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে, এখন যে বর্তমান অবস্থা বাংলাদেশে, দেখবেন যে মানুষজন কিন্তু আমরা যে শার্ট জামা পরি কিংবা আমরা কথার প্যাটার্ন, আপনি যেমন বলেন পুরাতনের ব্যাপার, কথা বলার প্যাটার্ন থেকে শুরু করে জীবন যাত্রা সবকিছু কিন্তু বাংলাদেশে অনেক মিক্সড। অনেকে দেখা গেছে যে মোল্লা টাইপের, অনেকে দেখা গেছে যে ধর্মকর্ম করে, অনেকে নাস্তিক, অনেকে দেখা গেছে অনেক ভাবে চলাফেরা করে। তা আমাদের দেখা গেছে যে আমার কাছে মনে হয় যে সংস্কৃতি বা শিল্পের যে চর্চাটা, এটা চাইতে মুখ্য ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের আগে বাঁচতে শিখতে হইব। আমাদের আগে ফার্স্টে অ্যাপ্রিসিয়েট করতে হইব হচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ, এই জাস্টিফিকেশনটা অ্যাপ্রিসিয়েট করার মতো চিন্তাধারা ক্রিয়েট করা লাগবে। এখন একটা চিন্তাধারা কিন্তু ক্রিয়েট মানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, এটার জন্য একটা রেগুলেশন। ভাইয়া, এটা তো জেনারেশনের পর জেনারেশন লাগবে, কারণ আমাদের চিন্তাধারা খুবই নিম্ন। এক্স্যাক্টলি, হ্যাঁ।
এই যে আপনি একটা পজিটিভ জিনিসটা অ্যাপ্রিসিয়েট করতেছেন, এই চিন্তাধারাটা ক্রিয়েট করতে আপনার জেনারেশন টু জেনারেশন সময় দেওয়া লাগবে। হয়তোবা আপনার আমার রাইট। কিংবা দ্বিতীয় আপাদের জেনারেশন এই জিনিসটা পাবেই না। যদি আমরা এখন থেকে শুরু করি তাহলে হয়তোবা আপনি যে বাংলাদেশের কথা বলতেছেন, এই বাংলাদেশ পাইতে পাইতে দেখা গেছে যে আমরা হয়তোবা মারাও যেতাম। হ্যাঁ, কিন্তু এটাই কথা যে এইটা পেতে পেতে আমাদের বয়স আরো বেড়ে যাবে, আমরা বেঁচে নাও থাকতে পারি লিবারেল হতে হতে। কিন্তু যে সালমান ভাই যেটা বললেন যে মানে আমরা যে বাঙালি সংস্কৃতির একটা মানে আমরা যে বাংলাদেশী, এই পরিচয়টা কবে ক্রিয়েট হইতে পারে? এটা তো আবার ব্যাক সাইডে গিয়ে আমরা আবার নিয়ে আসতে পারবো, তাই না? এটা ক্রিয়েট করতে গেলে আপনার কি কি স্টেপ বাই স্টেপ আগান লাগবে, তাই না? এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি পুরো মানে গ্লোবালাইজেশনের যুক্ত সব পৃথিবী দেখা গেছে যে একটা দেশে পরিণত হয়ে গেছে, তাই না? যেমন 90 দশক কিংবা 80 দশকে যেরকম অবস্থা ছিল পৃথিবীর, একটা আলাদা কালচার ক্রিয়েট মানে কালচার নিয়ে মানুষ থাকতো, বাংলাদেশের মানুষ একটা কালচার নিয়ে থাকতো, চায়নার মানুষ একটা কালচার নিয়ে থাকতো, কিংবা এক এক দেশের মানুষ এক এক ধরনের কালচার নিয়ে থাকতো। কিন্তু বর্তমানে দেখা গেছে গ্লোবালাইজেশনের যুগে সবাই সবার কালচার সম্পর্কে জানে, সবাই দেখা গেছে যে একটা মানে মিক্সড কালচার একই রকম হয়ে গেছে, যেমন একই রকম। হ্যাঁ হ্যাঁ একই রকম হয়ে গেছে। সরি যদি আমি খুব মানে কালচারের একটা খুব ছোট একটা অংশ যদি আমি এমনি বলি, বাংলাদেশের জারি শাড়ি কিংবা বাউল গান, এগুলো যে কতটা আধ্যাত্মিক, কতটা মজার, কতটা যে সুন্দর গান, এগুলা কিন্তু হয়তো সালমান ভাই বুঝে, আমি বুঝি, কিংবা দ্বিতীয় বা বুঝে না। কিংবা বর্তমান জেনারেশনের কাছে যদি আপনি রিয়াক্ট করেন যে এই গানটা শোন, এই শাহাদুল করিমের এই গানটা শুনে দেয় কেমন মজা, কতটা আবেগের, কতটা মজা, তারা শুনবে না, ভাত ধরবে। হ্যাঁ, তো কালচারটা ফিরে আনা উচিত এভাবে যে সবকিছু আছে, আমার বাংলাদেশের কালচার আছে, কিন্তু বাংলাদেশের কালচারের প্রাধান্যটা বেশি অন্যান্য দেশের কালচারের আমার মধ্যে আছে, যেটা কিনা পজিটিভ ভাবে আমি ঢুকাচ্ছি। যেমন আপনি সাপোজ ধরেন ইন্টারন্যাশনালি যারা আছে, মাইকেল জ্যাকসন সে ইন্টারন্যাশনাল, সে সবার, মাদার তেরেসা সে সবার, আইনস্টাইন সবার, রবীন্দ্রনাথ সবার। হ্যাঁ, তাই না? এই ব্যাপারগুলোর আপনি জানেন, বুঝেন, আপনার মধ্যে ঢুকান, ঠিক আছে, কিন্তু কাজী নজরুল ইসলাম কিন্তু বাংলাদেশী। হ্যাঁ, তার মেইনলি 60% তার দেওয়া প্রায়োরিটি, তখনই কিনা একটা কালচার, বাংলাদেশি কালচার গ্রোথ হইতে পারে ফিউচার। আমি ব্যাপারটা বুঝাইতে ঠিক আছে, এবারে হ্যাঁ বুঝতে পেরেছি ভাইয়া। এবারে আমরা কিছু কমেন্ট নিব, আমাদের সময় প্রায় একদম শেষের পথে। আমরা মানে কয়েকটা কমেন্ট নিব এবং কমেন্টের পরে আমরা আমাদের লাইভটা আজকের মতো মুলতবি করব। দেখা যাচ্ছে এখানে আমাদেরকে কমেন্ট করেছেন তাপস দাস ভাইয়া, India too experienced the taste of the virus such dominance, but now generation have understood and democracy's real values are again gaining importance. Correct. And there is one point government opened parenting sometimes may dominate its thoughts on criticization in name of upbringing. Acha, the parenting aspects needs patience and observation evolutions time to time. জি, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ তাপস দাস ভাইয়াকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। তো এইবারে বলছি যে সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো আমাদের আলোচনা এবং যা করছি আমরা আজকে মুলতবি ঘোষণা করছি, কারণ অনেক রাত হয়ে গেছে। অচিরেই দেখা হবে সাময়িকভাবে, মানে সাময়িক বিষয় নিয়ে আলোচনা সারা বেলা টিভিতে আমাদের আরো হবে ইনশাআল্লাহ। সারা বেলা টিভির সঙ্গেই থাকুন, সবার জন্য শুভকামনা। আজকের জন্য আমাদের লাইভ এখানেই মুলতবি করছি এবং নেক্সট টাইম ভাইয়া আমাদের সাথে আবার যুক্ত হবেন, আমার ভাইয়ার সাথে কথা বলবো। এবং সালমান থাকিস। জি ভাইয়া বলুন। আমারও খুব ভালো লাগলো, অনেকদিন পরে আড্ডা দিলাম, কারণ এখানে তো আমি এই আড্ডা আরো হবে ভাইয়া, এই আড্ডা এখানেই শেষ না, এই আড্ডা আরো হবে, আপনাকে আমরা আবার আনবো। এবং নেক্সট আমাদের যে লাইভ হবে সেই লাইভে অবশ্যই আশা করব যাতে আপনার ফ্রি সময় থাকলে আপনি আমাদের সাথে অবশ্যই যুক্ত হবেন। ঠিক আছে সালমান ভাইয়া এবং সজীব ভাইয়া, আজকের মতো লাইভ আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং সজীব ভাইয়া অসংখ্য ধন্যবাদ আজকে আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং পরিচিত হয়ে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।